তো ওদের পার্লারে যাওয়ার পর 6 মাসের মতো ছিলাম। মানে ওরা মা মেয়ে ছিল একটু খারাপ টাইপের, মানে পার্লার ছিল নামে আর কি, নর্মালি যেটা মানুষ মনে করে ওরা সেটাই করতো। কিছু বললাম না, ওই জায়গার মেয়েরা মানে সবাই কম বেশি এগুলা, তারপর বিয়ার মদ সিগারেট এগুলো সবাই নর্মালি খুব করতো। আমার নাম আখি। আখি, বয়স কত? 21 বছর। আখি, এই এই যে প্ল্যাটফর্ম, এটা সারা পৃথিবীর মানুষ দেখে, মানে বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে, এবং এটা খুবই মানুষের কাছে খুব জানাশোনা একটা প্ল্যাটফর্ম। তো এইরকম একটা জায়গাতে আপনি সাহস করে আজকে এই গল্পটা বলতে এসছেন। প্রথমে আমি জানতে চাই কেন? আমার উদ্দেশ্য শুধু এটুকু যে আমি যেভাবে মানুষের হাতে পড়ে বাইরে গেছি, হয়তো আমাদের দেশে থেকে এরকম অনেকেই যায়, এমনকি মানে যাওয়ার পরবর্তীতে যাতে এরকম পরিস্থিতিতে কেউ মুখোমুখি না হয়, বা দেশে থেকে যাওয়ার আগে একটু যাচাই করে যায়, এর জন্যই। খেয়াল রাখবেন যে আখির আগে আমি এরকম বেশ কয়েকটা এপিসোড প্রচার করেছি, যেটা আপনারা ঢাকা এফএম-এর ইউটিউব চ্যানেলে গেলে কিংবা আমার আরজিকে বিয়া যে চ্যানেলটি আছে ওখানে গেলেও আপনারা পাবেন। মালয়েশিয়া ফেরত এক ভাইয়ের কথা আমরা বলেছিলাম, দুবাই ফেরত নাকি ওমান ফেরত এক ভাইয়ের কথা আমরা ওখানে বলেছিলাম। কিন্তু এই প্রথম কোনো একজন নারী যিনি এভাবে আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে নিজেকে ফেস করে স্বেচ্ছায় সজ্ঞানে নিজের কথাগুলো এখানে বলতেছেন, এবং সেদিক থেকে এটা একেবারেই ইউনিক। কজ আসলে আমাদের যে সামাজিকতা, সেই সামাজিকতার প্রেক্ষাপটে এইভাবে আসলে নিজেকে ফেস করে, নিজেকে হাইড না করে নিজেকে প্রেজেন্ট করা, এটা অত্যন্ত সাহসের ব্যাপার। এবং সেই জায়গাটা থেকে উনি আসলে লক্ষ লক্ষ মানুষকে সচেতন করতে এসছেন। সুতরাং এই পার্সপেক্টিভ থেকে আমরা যেন গল্পটাকে দেখি। তো আগে আমরা শুরু করি একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে বলার আছে। আমরা 1 ভাই 4 বোন, আমি সবার ছোট। আমার বয়স যখন 7 তখন মা মারা গেছে। তারপর আমরা ভাইয়ের কাছে চলে গেলাম, আমি আর আমার সেজো বোন। আপনার বয়স যখন 7 তখন মা মারা গেল? হ্যাঁ। বাবা কি করতেন? বাবা তখন এমনিতে একটা ফ্যাক্সিলিটির দোকান ছিল, আর ভাইয়ের ব্যবসা ছিল প্লাস্টিকের। এটা কি ঢাকার মধ্যেই? হ্যাঁ, ঢাকা। তো ওই ছোটবেলাতে আপনি ঢাকা শহরই দেখেছেন আর কি। কিন্তু আপনাদের আদিবাড়ি সবকিছু ঢাকাতে। আদিবাড়ি কোথায়? আদিবাড়িটা মানে আপনাদের জন্মস্থান কোথায়? জন্মস্থানে ঢাকাতে, ইসলামবাগ। আপনার বাবার আদিবাড়ি কোথায়? মেবি বিক্রমপুর। বাট আপনি শিওর না? ওকে, ঠিক আছে। তো মা 7 বছর বয়সে মারা গেল। হ্যাঁ। তারপর ভাইয়াদের সাথে আমরা চলে আসলাম, ভাইয়ের কাছে ছিলাম। তো ভাবিটা আর কি একটু অন্য রকম টাইপের থাকাতে তাদের সাথে আমাদের আর কি সবসময় ঝগড়া থাকতো। তারপর বাবা আমাকে আর আমার বোনকে নিয়ে আলাদা হয়ে গেল। তারপরে 6 বছরের মতো ছিলাম আমরা বাবার সাথে। থাকার পর যখন আমার সেজো বোনের বিয়ে হয়ে গেল, তখন বাবা দেখতেছে, তখন আমি ক্লাস 7 বা 8 পড়ি। তখন তারা আমার পক্ষে রান্না বাড়া করা, একটা সংসারের কাজ ধরে রাখাটা সম্ভব না, খুবই ডিফিকাল্ট। হ্যাঁ। তারপরে মানে ফুপু বড়া পড়া সবাই মিলে বাবাকে বিয়ে দিল। তারপরে যখন সৎ মা আসলো, সে খুব ভালো, মানে সৎ বলতে আর কি যা হয়, ভালোর মধ্যেও তো কিছুটা খারাপ থাকেই যায়। তারপরে দেখা যাচ্ছে সবসময় একটু রাগারাগি করতো, আবার মাঝে মাঝে খুব ভালো ব্যবহারও করতো। তারপরে ওনাদের সাথে মানে অত একটা মানে ম্যাচ করা যেত না, উনি আর কি টোটালি সহ্য করতে পারতো না। তখন বাবারে একটু বয়স হয়ে যাওয়াতে ভাইয়ার যে বিজনেসটা ছিল, ভাই ওটার মধ্যে বাবারে নিয়ে গেল। কিসের বিজনেস ছিল? প্লাস্টিকের, মানে যে বোল বালতি হরেক মাল এগুলো আছে না, এগুলা ভাইয়ের নিজস্ব মেশিন ছিল, ওগুলো বানাতো। হ্যাঁ, ওই ইসলামবাগেতে দোকান ছিল, ওটা আর কি মাই তৈরি করে দিয়ে গেছিল। তারপর ওইখানে নিয়ে গেল বাবারে। দেখা যাচ্ছে সবাই মালগুলা দিত, বাবা ওদিকে টাকাগুলো আর কি সে নিজে উঠায় আনতো। তো ওইখান থেকে মানে আমার ওটা পছন্দ হতো না যে বাবা আমার খুব আদর করতো, আর আমি তো সবার ছোট ছিলাম। তো এগুলা নিয়ে খুব ঝগড়াঝাটি হতো। এক পর্যায়ে পার্লারের কাজটা শেখাটা আমার খুব শখ ছিল ছোট থেকেই। আচ্ছা, তো বয়স কত তখন, যখনকার গল্পটা আপনি এই মুহূর্তে বলছেন? কোন ক্লাসে পড়েন? 8-এ। ক্লাস 8-এ পড়েন। ওকে, আমি আবারও বলছি সবাইকে যে আজকের এই গল্পটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা সোশ্যাল মেসেজ আছে এখানে। সচেতনতার জায়গাতে উনি যে কথাটা বলেছেন যে ওনার মতো করে যেন কেউ কখনো বিদেশে পাড়ি না জমায়, বুঝতেই পারছেন গল্পটার ধরনটা আজকে একটু খুব সেন্সিটিভ। সেই জায়গাটা থেকে আমি বলবো যে টানবেন না আপনারা, না টেনে পুরো গল্পটা শুনবেন কমপ্লিট মেসেজ পাওয়ার জন্য। ওকে। তারপর মানে যখন ভাইদের বাসা ছিলাম, আলাদা হওয়ার আগে থেকে মানে পার্লারের কাজটার প্রতি আমার খুব ইন্টারেস্ট ছিল শেখার জন্য। তো বড় পরে সবাই সবসময় না করতো যে মানে পার্লারের মেয়েদের মেবি সবাই খারাপ কমেন্টস করে, আর আমাদের ফ্যামিলিতে সবাই খুব পর্দা করে, একটু ভালোভাবে চলাফেরা করতে, এর জন্য কেউ আর কি সাপোর্ট করেনি পার্লারের কাজটা শেখার জন্য। তো তারপর আর শেখা হলো না। যখন আব্বা বিয়ে করলো, তাদের সাথে ছিলাম, নিজের মতো করে চলতাম, কখনো বাবাও কিছুতে বাধা দেয়নি, আর আম্মা তো সতই ছিল, সেও কখনো কোনো কথা বলতো না। ক্লাসমেট ছিল, একটা ক্লাসমেটের মা একটা পার্লার নেওয়ার পর ও বললো যে আমাদের এখানে আসলে হয়তো কিছুটা কাজ শিখতে পারবা। আর আমার মানে পার্লারের কাজের খুব ইন্টারেস্ট ছিল, তো ট্যালেন্টটা খুব ভালো ছিল। মানে কাজ যে শিখছে, আমার কারোর হাতে ধরা কাজ শিখিয়ে দিতে হয়নি, মানে আমি চোখ দিয়ে একবার দেখছি যেটা, সেটাই করতে পারছি।
তো ওদের পার্লারে যাওয়ার পর 6 মাসের মতো ছিলাম, মানে ওরা মামে ছিল একটু খারাপ টাইপের, মানে পার্লার ছিল নামে আর কি, নর্মালি যেটা মানুষ মনে করে ওরা সেটাই করতো। যখন বুঝতে পারলাম ওই পার্লার থেকে চলে আসলাম। আসার পর বাড়িতে ছিলাম, থাকার পর মানে একটু ফ্রেন্ডদের সাথে এদিক ওদিক ঘোরাঘুরিতে মানে মন মানসিকতা একটু অন্যরকম হয়ে গেল। কেউ তো কোনো কিছু তো বাধা দেয়ই না। মানে পার্লারে আপনার সামহাও ভালো লাগেনি আর কি, সে না, ওই কারণে আপনার পার্লারটা ভালো লাগেনি, মানে ওদের চলাফেরাটা বা ওদের কাজকর্মটা ভালো ছিল না, হুম। এর জন্য এখান থেকে চলে আসলাম। হুম। তারপর এক রোজার ঈদে নিউ মার্কেটে পার্লারে চুল রিবোল্ডিং করতে গেলাম। ওইখানে একটা আপু বললো যে আপনাদের যদি পার্লারের কোনো মেয়ে জানা থাকে, ফুল বিউটিশিয়ানও যদি হাফ হয় তা তো চলবে, আমাদের এখানে আসলে আমরা কাজ শিখানি। তখন আমার মাথায় কথাটা টাচ করলো যে আমিও তো কিছুটা কাজ জানি, রাইট। আর নিউ মার্কেটে একটা মানে ওইসব জায়গাতে কাজ শিখতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, অন্তত পক্ষে 20 থেকে 30 হাজার টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হয় কাজ শিখতে হলে। আর যেহেতু সে হাফ বিউটিশিয়ান খুঁজতেছে, আমি কিছুটা কাজ জানি, তাহলে আমি এ জায়গায় একটু কথা বলা দেখি। তারপর উনি বললো যে যদি চেনা পরিচিত কেউ থাকে দিতে পারো। তা আমি বললাম যে আমি কাজ জানি, আমারে রাখবেন। পরে বললো কি কি পারো তুমি? আমি বললাম যে দেখা যাচ্ছে আমাদের ওটা তো এলাকার পার্লার আর এটা তো মার্কেট সাইড, আমি কাজ ফুলি জানি, মানে মিথ্যে কথা বললাম যে ফুলি জানি, হয়তো আমার এই জায়গাতে রাখে কিছুদিন কাজ শিখাই দিতে হবে এই জায়গার সিস্টেমটা করা। তো উনি বললো আচ্ছা ঠিক আছে। তারপর ওই জায়গাতে কাজে গেলাম। প্রথমে আমার 2500 টাকা বেতনে রাখলো, তার 3 মাস পর আমার স্যালারি করে দিল 9000 টাকা। বাহ, মানে আপনার কাজ দেখে? হ্যাঁ, মানে আমি তো বলেই গেলাম যে আমাদের কাজের সাথে তো মিলবে না, তো আমার যেভাবে দেখা দিয়েছে আমি ঠিক সেভাবেই কাজ করছি। তো 3 মাসের মাথায় বেতন ভালো হইলো। প্রায় 6-7 মাসের মতো আমি ওই জায়গাতে কাজ করলাম বেতন বাড়ানোর পরে। বাসা থেকেও কেউ কিছু বলে নাই, যেহেতু ওটা বাইরের এলাকাতে কাজ করতেছি আর ওইসব জায়গাতে কাজ শেখাটাও ভালো। তারপর যাওয়ার পরে আমার একটা খালতো ভাই ছিল। ওই খালতো ভাই বলতে এদিকে আরেকটা কথা আছে, মানে আমার মার যে বড় বোনটা, ওদের ওই খালার 3টা ছেলের সাথে আমাদের 3 বোনের বিয়ে হয়েছে। ও আচ্ছা। প্রথমে মেজো আপু করছে আর কি, পরে যে আমরা 2 বোন বিয়েটা করছি, বলতে গেলে এটা একটা অ্যাক্সিডেন্ট। মানে হয় না যে মানুষ যে প্রতিনিয়ত একটা কিছুর জন্য দোষারোপ করতেছে, এক পর্যায়ে যে মানুষের মধ্যে কিন্তু একটা জিদ কাজ করে যে না আমি কিছু করতেছি না, প্রতিদিনই আমার দোষ হচ্ছে, তাহলে আমি সেই কাজটাই করি। তো আমার সেজো বোনটা আর কি এরকম কিছু একটা, আর আমার ওই বোনটার খুব রাগ, মানে অত্যন্ত পরিমাণে রাগ। ওরে প্রচুর এরকম টর্চার করা হতো যে ওর সাথে কথা বলবা নেই না সেই না, অথচ কিছুই করতেছে না। তো একদিন কথা কাটাকাটি হওয়ার পরে ও চলে গেল ওই খালতো ভাইয়ের সাথে। ও যাওয়ার পরে সিরিয়াল আসলো আমার, অথচ আমি কিছুই করতেছি না জায়গাতে, তো আমি আমার কাজকর্ম এগুলো নিয়ে বিজি। তারপর আমার সাথে কিছুটা ঝগড়াঝাটি হওয়ার পর ওই খালতো ভাইটা আমার পিছনে 4 বছর ঘুরছে, কিন্তু আমি কোনো কেয়ার করিনি, মানে ওইসবের প্রতি আমার কোনো মাথাই ছিল না। যে পার্লারের কাজ শিখতেছি নিজের মতো করে, সেগুলো নিয়ে আমার মাথা ব্যথা। তারপরে আমার সাথে ঝগড়া লাগে, তখন আমি নিউ মার্কেটের কাজটা ছাইড়া দিলাম। মানে কাজে যাওয়ার সময় একদিন বাসের থেকে কথা বলতেছি, ওই জানলা দিয়ে আমার ফোনটা চুরি নিয়ে গেল। তারপর থেকে খুব ভয় পাওয়ার পর আমি আর কাজেই গেলাম না নিউ মার্কেটে। তারপরে 2-3 মাস থাকার পর আমি ওই আমাদের এলাকাতে একটা পার্লারের কাজে লাগলাম 3000 টাকা বেতনে। ওইখানে কাজ করতেছি ভালোই। একটা ঈদের সময়, রোজার ঈদের সময় আমার সাথে আমার খুব ঝগড়া। তো উনি আমার বললো তুই বাসা থেকে বের হয়ে চলে যা। কোন আম্মা? আমার সৎ মা যেটা। আচ্ছা। আমি তো বাবার সাথেই থাকতাম, যেহেতু সবার বিয়ে হয়ে গেছে, শত কাপন হোক থাকার জায়গা ওইটাই ছিল। তো উনি আমার একটা থাপ্পড় দিল। তো উনি থাপ্পড় দেওয়াতে বাবা খুব রাগে গেল, আর আমার খুব কষ্ট লাগলো যে আমার মা মারা গেছে, আমি ছোটতে বড় হয়েছে, হয়তো কোনো ভাই বোন বা বাবার হাতে আমি কখনো মার বা গালি কোনোটা খাইনি, বা কেউ আমার কোনো সময় জোর গলে একটা কথা বলেনি। তো উনি একটা থাপ্পড় দেওয়া, তো আমি কিছু বললাম না। তারপর আমি আমার খালতো ভাইটারে মানে বললাম যে দেখ আম্মা আমার লোক এরকম এরকম করে। ও আমার বললো কি যে তুই চলে আমি তোরে নিয়ে যাম। মানে ওই সময়টা বিয়ে কি সংসার কি এগুলো তখন মাথায়ও নাই। ও বললো যে তুই চলে আমি তোরে নিয়ে যাম। আমি বললাম কই নিয়ে যাবি? পর তারপর যাওয়ার পরে ও ভালোবাসতো, কিন্তু আমার ভিতরে ওর জন্য কোনো ফিলিংস বা কিছু ছিল না। মানে ওই মুহূর্তে মানে মানে খুব কষ্ট লাগলো। বোনদের কাছে বললো, ওরা এটা খুব রাগারাগি করবে, আমি চাই না আর কি ঈদের একটা সময় ঝগড়াঝাটি হোক। তো কাউরে না বলতে পারে খালতো ভাইটারে বললাম। বলার পর ও বললো যে চলে, তা আমার মাথায় আর কিছু গেল না, আমিও চলে গেলাম, ওর সাথে কাপড় চোপড় নিয়ে চলে গেলাম। তারপর বিয়ে টিয়ে করলাম, 7 মাসের মতো আলাদা ছিলাম। মানে কাউকে জানালেন না? না, বাবা কেউ না? না, কেউ না। ও কাউকে জানায়নি? না, ওর ফ্যামিলি থেকে তেমনিতে সাপোর্ট ছিল না, যেহেতু আমার আগে 2টা বোন, 2টা ভাইয়ের কাছে আছে, আমি সিরিয়ালে 3, একটা ফ্যামিলিতে 3টা বোন বা ভাইটা কেউ নরমালি মাইনা নিব না। তারপরে গেলাম আমি ওর সাথে, যেদিন পালায় গেলাম। কত বছর বয়সে বিয়ে করলেন? বয়সটা কত ছিল? কত সালে বিয়ে করেছেন? 14 বছরে হবে। 14 বছর বয়সে। ওর বয়স কত? ওর বয়স ছিল 18 কি 19।
বুঝতেই পাচ্ছেন যে খুবই মানে একেবারে টিনেজ বয়সের দুজনের সিদ্ধান্ত। হ্যাঁ, তা আমি 3 মাসের মতো ছিলাম আলাদা, কারোর সাথে যোগাযোগ নেই। হুম, হঠাৎ করে জানতে পারলাম যে এরকম এরকম আমার কারণে ওই ভরাপুরি দুলাভাই রেখে চলে গেল। তো হুম, ও আর কিছু বলেনি, ও বলছে যে থাক, হয়তো এটা আমার নসিবে ছিল না, থাকেনি, উনি আমার কোনো সমস্যা নেই, তোরা বিয়ে শাদী করছিস, তোরা তোর মতো ভালো থাক, এগুলো হুম, নিয়ে কোনো টেনশন করে কিছু নাই। ওইভাবে ছিলাম 7 মাস। 7 মাস থাকার পরে ও এমব্রয়ডারি কাজ করতো। দুজনের বয়সটা যেহেতু কম ছিল আর সংসার জিনিসটাও বুঝতাম না, চলাফেরার একটু প্রবলেম ছিল। ও বললো কি যে মানে তো এমব্রয়ডারি কাজটা একটু মানে খারাপ যায় কুরবানি ঈদের পরে, লাস্ট বছরের লাস্টের দিয়ে। ও তখন ও বললো কি যে তুমি তোমার বোনের কাছে চলে যাও, আমি 3-4 মাস একটু বাইরে সাইডে যা কাজ করি, যদি আমার টাকা টুকা মিলে আমি তোমার আবার নিয়ে এসে পড়ো। তো তখন আমি আবার ওরে বললাম, যেহেতু আমি পার্লারের কাজ জানি, আমি খুব নর্মালি 4-5 হাজার টাকা বেতনে একটা কাজ করতে পারো, হুম, আর তুমি যদি 3-4 হাজার টাকা কাজ করে দুজনে চলা হয়ে যাবো, তা আলাদা হওয়ার কিছু নাই। মানে খুব রাগারাগি চিল্লাচিল্লি হইলো। তারপরে এক পর্যায়ে আমার জোর করে আপুর বাসায় পাঠাইলো। আচ্ছা, পাঠানোর পরে দেখা যাচ্ছে ও যোগাযোগ একই এলাকাতে আছে কিন্তু আলাদা। ওরে যদি আমি বলি যে এভাবে কি থাকা যায়, মানুষ তো খারাপ বলে। আর এ আপু একা থাকে, ও কাজ কাম করতেছে একা থাকে, যেহেতু তোমার ভাইও চলে গেছে, ওর ঘরে বসে খাওয়াটা ধর আমার সম্ভব না। আর ও টাকা টুকাও দিত না, বরঞ্চ আমি কাজ করতাম, আমার টাকা ওরও লাগতো। হুম। তারপরে ও বললো যে দেখো এখন তো আর সংসার করার বয়স না, এটা হচ্ছে একটা স্বাধীনতার বয়স। কে বলছে এটা? আমার হাজবেন্ড। ওকে, এখন এটা হচ্ছে একটা অল্প বয়স, মানে এখন বলতে গেলে আমি স্বাধীন, আর হ্যাঁ, তোমার নিয়ে থাকতে গেলে আমি বন্দি হয়ে থাকতেছি, আমি যা করতেছি তোমার বলতে হইতাছে, বা আমার মাথায় একটা টেনশন থাকতেছে সবসময় সংসার, এগুলো আমি নিতে পারতাছি না, তুমি থাকো তোমার মতো করে। তারপরে এগুলা হওয়ার পরে ছিলাম আপুর কাছে, থাকার পরে ইন্ডিয়াতে গেলাম। ইন্ডিয়াতে আমার মানে ইন্ডিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলেন কেন? ইন্ডিয়া যাওয়ার প্ল্যানটা আসলো যে ও নিতে চাইতেছে না, আর এদিকে থাকলো সবার কথা শুনতে হইতেছে, কেউ ভালো বলতেছে, কেউ খারাপ বলতেছে, আবার কেউ এরকম মন্তব্য করতেছে যে 3 বোন বিয়ে বসলাম, এক বোনের সংসারটা ঠিক আছে, 2 বোনই থাকতে পারলাম না, কি বিয়ে করলাম। তো এক পর্যায়ে মানে বাধ্য হলাম যে আমি এদের মাঝে থাকবো না। তারপরে ওই ভাইয়ের কাছে আমি যোগাযোগ করলাম যে ভাই আমারে যদি পারেন কোথাও পাঠায় দেন একটা বাসা বাড়ির কাজে, আমি যাই। এই ভাইটাকে আপনি চিনতেন কিভাবে? ওই ভাইয়াটারে চিনতাম, ওই যখন আমি নিউ মার্কেটে পার্লার কাজ শিখলাম না, ওই বাসার ওইখান থেকে যাওয়া আসা করতাম, ওইখানে ওনার ক্লাব ছিল, আচ্ছা, কিসের ক্লাব? ডান্স ক্লাব। ডান্স ক্লাব। হুম। ওখানে কি হতো? মানে উনি নাচ শিখাইতো পোলাপানদের, তারপর যে গায়ে হলুদে বিয়ে বাড়িতে হ্যাঁ, নাচানাচি করে না মেয়েরা হ্যাঁ, যায়, মেয়েরা ছেলেরা আচ্ছা, ওই ওনার থেকে মানে ওনার উনি সাথে দিত? কন্ট্যাক্ট করে ও লোক পাঠাইতো। তারপরে বাহিরেও মেয়েরা বাইরে ডান্স করতে যায় না, এগুলো উনি পাঠাইতো। আচ্ছা, তারপর ওনার আমি বললাম যে তো আমি তো ওনার সঙ্গে আপনার পরিচয় কিভাবে? ওর পরিচয় কেন? একটা অনুষ্ঠানে গেছিলাম, ওইখান থেকে আর কি পরিচয় ও, হয়েছিল। বিয়ের সাজানোর অনুষ্ঠান, সেই অর্থে হ্যাঁ, পরিচয় হওয়া। পরিচয় আচ্ছা, হওয়া মানে ওর মধ্যে এমনিতে কথাবার্তা চলতো, ওনাদের বাসায় আমি গেতাম, ওনার মা আমারে খুব আদর করতো। এখানে একটা বিষয় খেয়াল করবেন সবাই, আমরা গল্পের ব্যাকগ্রাউন্ডে আছি যে কেন উনি বিদেশ গেলেন। উনি যে ঘটনার মধ্য দিয়ে আগাচ্ছেন, এরকম ঘটনা অনেকেরই আছে। হ্যাঁ, সো এই ঘটনাগুলোকে নিয়ে ওনাকে ক্রিটিসাইজ করার দরকার নাই বা ওনার দিকে আঙুল তোলার দরকার নাই। আমাদের মূল জায়গাটা হচ্ছে, গল্পটা বোঝানোর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে আছি, মূল জায়গাটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে পড়েই আপনি বিদেশ যান না কেন, সেই বিদেশ যাওয়াটা সিস্টেমেটিক আছে তো, বা বিদেশ যাওয়ার পরে আপনি যে অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন এটা কি আপনার কারণেই হচ্ছে, এই জায়গাগুলো ফোকাস করবেন। ঠিক আছে, সো দয়া করে সবাই ওনার দিকে অঙ্গুলি নির্দেশ করবেন না। হ্যাঁ, ওকে, হ্যাঁ বলেন। তো তারপর ওর সাথে শেয়ার করলেন যে আমি কি করা যায়, হ্যাঁ, তারপর ও কি ওনারে আমি বললাম যে ভাইয়া আমার বাইরে পাঠা দেন, আমি চলে যাম। উনি আমার অনেক বুঝাইলো যে তোমার বয়সটা এখনো বাইরে যাওয়া বাইরে কেন হয়নি। যাবেন আপনি? আপনার মাথায় কেন আসলো বাইরে যাওয়ার মানে কথা? আমি যে মানুষের এত কথা মানে নিতে পারতেছিলাম না, যে আপুরাও কেউ সাপোর্ট করতেছে না। মানে দেশের আর বাইরে কথা বলেছেন নাকি ইন্ডিয়া যাওয়ার কথা বলেছেন? ইন্ডিয়া 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 যাওয়ার কথা আপনি বলেছেন? না, ওই ভাই বললো যে ইন্ডিয়াতে যাও, ওইখানে আপনি আমার ওনাকে ফার্স্ট কি বলেছেন যে আপনি বলছি যে যে কোনো একটা জায়গাতে একটা ভালো পরিবেশে আমার পাঠালেই হবে। এটা কি দেশের বাইরে? হ্যাঁ তো উনি যে দেশের বাইরে লোক পাঠাতো আপনি জানতেন কিভাবে? হ্যাঁ, ওই যে ওনাদের বাসায় আমি যাওয়া আসা করতাম, বাসা ছিল ওনাদের 2 তলা, ফ্যামিলি সবাই থাকতো, নিচতলা ওনার ক্লাবটা ছিল, আচ্ছা, ওখান থেকে মেয়েরা বাইরে যাইতো ওকে, ডান্সের জন্য, যে যেভাবে যাইতে চাইতো সে ওইভাবে পাঠাতো। আচ্ছা, তো ওইভাবে আমার তারে বলা যে ভাই আমি তো ডান্স পারি না যে আমার ক্লাবে পাঠাবেন, আমার একটা বাসা বাড়ি বা যদি কোনো একটা ভালো কাজে পারেন আমার পাঠান। ওকে, তো উনি আমার বুঝাইছিল যে যাওয়ার দরকার নেই, সবার বাইরের লাইফটা শুট করে না, তো তুমি যাও না। বললাম যে ভাই আপনি তো পাঠাবেন, আর আপনি যদি আমার এত আদর করেন, আপনার উপর আমার অতটুকু বিশ্বাস আছে, আপনি আমার খারাপ কোথাও পাঠাবেন না। তো ঠিক আছে, উনি বললো যে আচ্ছা ঠিক আছে। যেদিন বললাম তার বিকেল আমার বলতেছে কি তুমি চলে আসো, শুধু একটা 3 পিস নিয়ে
একটা কাপড় নিবা, বেশি কিছু না, নিয়ে আসো। তো আমি বললাম আমি কই যাম? বললো যে তোমার বাইরে পাঠাও। তা আমি পুরা মানে অনেকটা আজও বললাম যে একদিনের মধ্যে কি কেউ বাইরে যাইতে পারে? উনি বললো যে পাসপোর্ট করা ছিল, আমার আগে থেকে পাসপোর্ট করা ছিল। বললো, তো বলার পর আমি আর বেশি কিছু বললাম না। বাসা যে আপুটার কাছে ছিলাম, যেমন আমার 3টার দিকে বেরোইতে বলছে, আমি 2:30টার দিকে ওরা ফোন দিয়ে বলছি যে এরকম এরকম আমি বাইরে চলে যাম। তখন আমি জানি না আমি কোন দেশে যাচ্ছি বা কি কাজে যাচ্ছি, কি আসে বিষয় জানি না। তো যাওয়ার পরে উনি বললো যে আমার ডাইরেক্ট পাঠাইতেছে, কিন্তু তারা আমার ব্ল্যাকে ইন্ডিয়াতে পাঠাইলো। আপনাকে বললো যে আপনি ইন্ডিয়া যাচ্ছেন? হ্যাঁ, আমি রাস্তাতে জানতে পারলাম, যাওয়ার পথে জানতে পারলাম যে আমার ইন্ডিয়াতে পাঠাইতেছে। মানে আপনার তখন জীবনটা এত সহজ মনে হয়েছে আপনার কাছে? আপনার বয়স কত তখন? 15-16 হবে। 15-16 বছরের বয়সের বাচ্চার কাছ থেকে, তো বাচ্চাই, শিশুই বলা চলে, টিনেজ বয়সের একটা মেয়ের কাছ থেকে এত কিছু এক্সপেক্ট করানো আমাদের উচিত হবে না। খেয়াল রাখবেন, দিস ইজ দ্য রিয়েলিটি। এবং জীবনে কখনোই মানে আমার জীবনে যা ঘটে গেছে পুরো দুনিয়াটাই এরকম, এভাবে জাজ করার কোনো দরকার নেই। ও যা করেছে 15 বছর বয়সে, বা ওর জীবনে যেটা হয়েছে সেটা যে আরেকটা 15 বছর মেয়ের জীবনে হবে না, সেটাও মনে করার কোনো দরকার নেই। এখানে খেয়াল রাখবেন, এটা ওর জীবনের জন্য সত্য। যে কোনো ঘটনাই হোক না কেন, যেটাই হোক না কেন, ও দেশের বাইরে যাওয়ার জন্য ট্রাই করেছে, যার মাধ্যমেই হোক না কেন, সেটা সে ভুল করেছে না শুদ্ধ করেছে সেই জাজমেন্টে যাওয়ার দরকার নাই। কারণ এরকম ব্যাকগ্রাউন্ড অনেকেই আছে বাংলাদেশে, ঠিক আছে? ওর ফ্যামিলির সাপোর্টটাও ছিল না, এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। ওকে, তো আপনাকে যাওয়ার পথে বললো যে আপনি ইন্ডিয়া যাচ্ছেন। তো ইন্ডিয়াতে গিয়ে আপনি কি করবেন? মানে তখন তো আমি মানে বললাম যে আমি তো ইন্ডিয়া যাওয়ার কথা বলিনি। বাংলাদেশ আর ইন্ডিয়া কতটুক দূর? আর কেউ কি কাজের জন্য বা টাকার সন্ধানে কি কেউ ইন্ডিয়াতে যায় নাকি? আর সবচেয়ে বড় টার্গেটটা ছিল মানে তখন আর কি ভাবতাম কি মানে আমি তো সবার ছোট, আর কেউ তো ভালো মন্দ দিয়ে একটা পরামর্শ দিত না। মানে আমার কাছে খুব খারাপ লাগতো যে মানে আমি কি একটা ফ্যামিলিতে আসলাম যে আমার কেউ একটা সাপোর্ট করে না, বা আমার পাশে এরকম দাঁড়ানোর মতো কেউ একটা নাই। আর তার মধ্যে একা একা একটা বিয়ে করলাম খালতো ভাই, ও বিয়ের আগে এতটাই পাগল ছিল আমার জন্য, মানে কেউ যদি আমার একটা গালি দিত মনে হতো কি গালিটা কেউ আরে দিতেছে। ওকে, বিয়ের পরে সব উল্টা হয়ে গেল। হ্যাঁ, তো আর কি ওইভাবে যাওয়া। তারপরে তা ভাবলাম যে থাক, ইন্ডিয়াতে যাইতেছি যাই, আমি তো টাকা দিয়ে যাইতেছি না। ও বলছিল কি যে ইন্ডিয়া থেকে আপনি কি করবেন? বলছে আমি যে কাজ করতে চাই আমার 2 কাজই করাবে। আপনার কি প্ল্যান ছিল, আপনি কি কাজ করবেন? আমি টার্গেট ছিল যে যেহেতু আবার আমাদের বাসাতে পাওয়ার মেশিন তারপর ফুড মেশিন গুলো ছিল, তো আমি ওগুলা চালাতে পারতাম। তারপর পার্লারের কাজ পারতাম, বাসা বাড়ির কাজে দিলাম তাও করতে পারতাম, যেহেতু মা ছিল না, ছোট থেকে সংসারের কিছুটা কাজ করে আমার অভিজ্ঞতা ছিল। তা আমার উদ্দেশ্য ছিল যাই আমি করতে পারবো, আল্লাহ হোক সেটা সেলাই মেশিনের কাজ বা হোক পার্লারের কাজ। সেটা ইন্ডিয়াতে কি করার দরকারটা কি? এটা তো বাংলাদেশেই করা যায়। সেটা তার আমি প্রথমে বুঝতে পারিনি আমার যে ইন্ডিয়াতে পাঠাইতেছে। আমি তো যাওয়ার পথে মাঝ পথে জানতে পারলাম, আর ওইখান থেকে ব্যাক আসা আমার পক্ষে পসিবল না। তো গেলাম, যাওয়ার পরে যে ভাই সাথে ছিল আপনার, আমার সাথে আরেকটা মেয়ে ছিল, ও জেনে শুনে যাচ্ছিল ও নাকি? যাওয়ার পথে আমারে বললো যে মানে ও কোন টাকা যাইতেছে 1 সপ্তাহের জন্য, মানে খারাপ কাজের জন্য। তা মানে আমি ভাবলাম যে থাক, তারা তো বলছে যে যে কাজের জন্য যায় ওই কাজের জন্যই যায়, ওটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তা আমি ওটা নিয়ে মানে মাথা বেশি করলাম না। যাওয়ার পরে যে ভাইদের বাসায় ছিলাম, পরে যাওয়ার পর দেখতে পেলাম যে মানে উনিও মেয়েদের 2 নাম্বার ব্যবসা করে। ওকে, ওদেরকে যাওয়ার পরে মানে ছিল উনার হয়তো মানে মেয়েদের ব্যবসাটা ছিল, কিন্তু উনি আমারে তার জন্য নেয়নি। উনার ছোট একটা বাচ্চা ছিল, তো ওই বাচ্চাটা দেখাশোনা করার জন্য উনি আমারে রাখলো। মানে আমি তার বাসাতেই ছিলাম, অন্য মেয়েদের সাথে আমার কোথাও দিল না। তো এখানে 7 মাস ছিলাম, থাকার পরে বাড়ি আসার জন্য হঠাৎ করে মানে বাড়ির জন্য মানে খুব খারাপ লাগলো। তারপর ওনার আমি বললাম আমার বাড়ি পাঠা দেন। এই 7 মাস আপনি কি কাজ করেছেন ওখানে? ওনার বাসায় ছিলাম, বাসায় ওনার যে ছোট বাচ্চাটা ছিল ওই বাচ্চাটা দেখাশোনা করতাম, আর এমনিতে বাসায় টুকটাক কাজ করতাম, ভাবি রান্নাবাড়ি করতাম। আমি আগে ইন্ডিয়ার কোথায় এটা? বোম্বাইতে। বোম্বেতে? আপনার পাসপোর্ট করা ছিল না? আমার তো যে নদী পার করে নিল পাসপোর্ট। কিভাবে নিয়েছে বলেন তো? এগুলো খেয়াল করেন। হ্যাঁ, এখান থেকে যে পারুলিয়া নাম বলে একটা সম্ভবত দেশ আছে, আর অনেক আগে তো পুরাটা মনে নেই, কিন্তু জাস্ট একটু মনে আছে আমার সাথে শেয়ার করেন। পারুলিয়াতে ছিলাম, পারুলিয়া যাওয়ার পর ওই কিন্তু এখানে তো আমাদের যতদূর জানি যে বর্ডার পাস করতে হয়, বা যেভাবে জানা গেল যে ওই রাতে যে পেঁয়াজ তারপর রসুন টসুন অনেক কিছু নদীর উপর দিয়ে পার করা। আর বর্ডারটা খুব বেশি একটা ছিল না, হাইস্ট গেলে 2 ফুট কি 3 ফুট হবে, এতটুক জায়গা আমাদের মানে পানি দিয়ে হাঁটা নিয়ে গেছে। আচ্ছা, জাস্ট ওটুকুই পার হয়ে গেলাম। ওইটুকু পার হওয়ার পরে কলকাতা ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর এখানে মানে ছবি টবি তুলে ওই কলকাতার একটা আইডি কার্ড বানিয়ে দিল। কে করলো এটা? ওই তাদেরই লোক ছিল কলকাতাতে, তারাই হয়তো সরকারি লোকের সাথে হাত করা ছিল, তারাই একটা কার্ড বানিয়ে দিল, ন্যাশনাল কার্ড বানিয়ে দিল। ওটা আপনি কলকাতার মানুষ? হ্যাঁ, তারপর ওই কার্ড দিয়ে ওই কার্ড দিয়ে আমি যে কোনো জায়গায় যেতে পারতাম। মানে এগুলো সব ওদের সেট করা? হ্যাঁ, ওদের সেট করা। ইন্টারেস্টিং, এগুলো তো আমার জানা ছিল না। আচ্ছা, ওই আইডি কার্ড দিয়ে যেমন হাওড়াতে যাওয়ার পরে টিকিট কাটলো মুম্বাইতে, তারপরে ট্রেনে করে মুম্বাইতে গেলাম।
ওই আইডি কার্ড দিয়ে মুম্বাই তো মানে রিল্যাক্সে থাকলাম, কোনো প্রবলেম হলো না। ওকে, একটা জিনিস খেয়াল রাখবেন এখানে, দিস ইজ ভেরি নন ইনভেস্টিগেটেড শো। তো সেই জায়গা থেকে আমরা সরজমিনে এটা ইনভেস্টিগেট করিনি, সেই জায়গা থেকে ওর কথা আপনারা বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনাদের বিষয়, এক। আর 2 নম্বর হচ্ছে, যেহেতু এটা নন ইনভেস্টিগেটেড, সুতরাং আপনারা দেখবেন যে অনুষ্ঠানের শুরুতে একটা ডিসক্লেইমার দেওয়া থাকে। সো আমরা চাচ্ছি না মানে আমাদের যিনি গেস্ট থাকেন তার কোনো পার্ট, কোনো কিছু লিগালি স্বীকারোক্তি হিসেবে নেওয়া হোক। সো এটাকে জাস্ট একটা লার্নিং হিসেবে নেওয়ার জন্যই আমরা প্রচার করছি। বাট এই ইনফরমেশনগুলো উনি যেটা বলছে সেটা সত্য না মিথ্যা সেটা আমাদের যাচাই না করেই আমরা প্রচার করছি, বিশ্বাস করাটা আপনার দায়িত্ব। ওকে, তারপর ওই ভাইয়ের বাসায় ছিলাম 7-8 মাস ছিলাম, খুব আদর করতাম আমারে, হয়তো তার কারণে বাড়ির কারো কথা মনে পড়তো না, বা ওই বয়সটাতে ফ্যামিলি থেকে দূরে মানে অন্য একটা দেশে যাওয়াটা খুব টাফ, সেটা এখন বুঝি, তখন হয়তো বুঝি নাই। তারপর ছিলাম, থাকার পরে বাসায় পাঠিয়ে দিতে বললাম, ওনারা আমার পাঠিয়ে দিল 7 মাস পরে। হ্যাঁ পাঠিয়ে দিল, ওদিকে আমার কোনো প্রবলেম হয়নি। তারপর আসার পরে ওই যে বোনটা ছিল, মেজো যে বোনটা, মানে আমার হাজবেন্ডের বড় ভাইয়ের সাথে যে বোনটার বিয়ে হলো, ওই ওই আপুর বাসাতে যাই উঠলাম। ওই বাবার বাসাতে যে পালাই গেলাম, তারপর থেকে আর বাবার বাসা আমার মানে হয়তো এমনিতে দেখা সাক্ষাৎ করতে গেছি, আজ পর্যন্ত ওই বাসায়, হ্যাঁ ওই বাসায় আজ পর্যন্ত এক রাত কাটাইনি, আজও পর্যন্ত না। তো এই যে ভাইয়ের বাসায় আসলাম, ওনা তো ছোট ভাই ছিল আমার হাজবেন্ড, ওই ভাই আমার বাসায় তোলার আগে জিজ্ঞেস করলো যে তোমার যে আমি বাসায় তুলুম, তুমি কি আমার মুখটা রাখবো জায়গা, আমার বাড়ির কাছে আবার চলে যাবা, যদি চলে যাও তাহলে আমার বাড়ি একদম মানে যাওয়ার পথে সালাম করে যাবা, আর কোনোদিন এদিক ফিরে তাকাবা না। এটা আপনাকে কে বলছে? মেজো আপুর হাজবেন্ড। মেজো আপুর হাজবেন্ড, সেও তো আপনার খালাতো ভাই? হ্যাঁ, ওই আমার হাজবেন্ডের বড় ভাই বললো, যেহেতু না ছোট ভাইয়ের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন উনি আমার জায়গাটা দিব, তো ওনারটা কথাটা হচ্ছে যে তুমি আমার মুখটা রাখো, আমার ফ্যামিলির কাছে আমার তুমি নত করো না। ঠিক আছে, আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো যাওয়ার 3 দিন পর ওই আমার হাজবেন্ড খুব মানে পাগল হয়ে গেল নেওয়ার জন্য। তারপর অনেকদিন পরে দেখেছে। হ্যাঁ, তারপর আমি বললাম যে আমি একা তোমার কাছে যাইতে পারবো না, যদি তুমি তোমার ভাই বোন নিয়ে আসে আমার নিয়ে যেতে পারো আমি যাম, আমি একা যাইতে পারবো না। তারপরে ওর যে বড় 2টা বোন ছিল, বড় 2 বোন ওই ভাইরে বুঝাইলো যে থাক, বিয়ে শাদী করছে, সংসার করে খেতে পারলে আঙ্গ কি, হয়তো এখন যদি আমরা না করি পরবর্তীতে এগুলো নিয়ে একটা পর্যায়ে আঙ্গ দোষারোপ করবো, তার চেয়ে থাকুক না, সমস্যা কি। তো সবাই রাজি হওয়ার পরে গেলাম আমি ওর কাছে। আমি আমার ননাসের সাথে এক বাসাতেই ছিলাম, যে দূরে থাকলে হয়তো আবার একটা আকাম কুকাম করবো, তাই আপারা ওদের সাথে রাখলো যে যাক ছোট মানুষ দুজন। আপনাকে জিজ্ঞেস করলো না আপনি 7 মাস কই ছিলেন? হ্যাঁ, সবাই জানতো তো। যাওয়ার পর সবাই জানতে পারলো না, যেহেতু আমি 7টা মাস বাড়ি থেকে নিখোঁজ। কিন্তু সন্দেহ হওয়ার কথা না, আপনি এই ধরনের একটা কাজে বাইরে। যেহেতু আমি ভালো হালে ছিলাম, সবার সাথে কন্টিনিউ যোগাযোগ হতো। আপনার হাজবেন্ড আপনাকে বিশ্বাস করেছে? হ্যাঁ করেছে। আর যে ভাইয়ের বাসা ছিলাম, আমাদের বাসার পাশেই তার বাসা ছিল। ইন্ডিয়াতে? বাংলাদেশে, মানে বাংলাদেশে তো তাদের বাড়ি আছে। ওই ভাইয়া বাঙালিই ছিল। ওকে, মানে আমাদের বাসা থেকে হাইস্ট গেলে 10 থেকে 15 মিনিট তাদের বাসা। ওকে। আর কিন্তু এখানে আপনি বলছেন যে মুম্বাইতে আপনি ছিলেন? হ্যাঁ, মুম্বাইতে তারা এখান থেকে ওইখানে যা ব্যবসা করতেছে, বাংলাদেশ থেকে ওখানে যা শিফট হয়েছে। তো তাদের ফ্যামিলি, বাবা মা সবাই ঢাকাতেই থাকে আমাদের বাসার পাশে। তো আসলাম, আসার পর আমার নিল, গেলাম, যাওয়ার পরে ও ভালোই কাজ কাম করতেছিল, আমি একটা পার্লার জব নিলাম। তার মধ্যে দিয়ে যে বাইরে ছিলাম, বা ও যে তার স্বাধীনতা দরকার ছিল, ওর মধ্যে সে ওই যে ইয়াবা টিয়াবা এগুলোর মধ্যে জড়াই গেল আমার হাজবেন্ড। তো আমি যখন গেলাম তখন তার জানতাম না। যাওয়ার পরে মানে 2-1 দিন পরে মানে ওইসব নেশাগুলোতে ধরে। তারপর খুব মানে ই করতো, আমি বুঝাইতাম যে তোমার তো এটা একটা বয়স না নেশা পানি করার, যেহেতু আমিও খুব ছোট ছিলাম, বোঝানোর মতো আমার তেমন একটা জ্ঞান ছিল না। তারপর খুব বুঝাইতাম। একটা পর্যায়ে দেখা গেল রুমের ভিতরে এগুলা করতো। আচ্ছা, করতো তো ভালো কথা, ও তো ইয়াবা খেলে তো সারা রাত ঘুম আসে না, ও তো খাইতো পারতো, সাথে আমারও খাওয়াতো। যেহেতু সারা রাত জায়গা থাকবো, আমি ঘুমায় থাকুম, কি করব, জাগ না থাকলে তো দুজনে বসা বসা কথা বলতে পারবো। তো গেল এরকম করতে করতে, যখন মানে একটা না মাঝে মাঝে দেখা গেল বাধ্য করতো, যখন মানে খুব জড়াজড়ি করতাম, তখন বলতাম যে যদি আর একবার কিছু বলো তাহলে হয়তো আমি তোমার আপুরে ডাক দেবো, পাশের রুমেই আছে, বেশি দূরে নাই। বা মাঝে মধ্যে দেখতাম যে আমি ঘুমাই গেলে সারা রাত তো একা একা বসে থাকে, ফোর্স করতেছে খুব ভাবে, তখন হয়তো ওর সাথে আমার ওইগুলো তো জড়াই নিত। আচ্ছা। তো এক পর্যায়ে যখন মানে খুব গভীর ভাবে এগুলো করলো, মানে কন্টিনিউ চলে, প্রতিদিনই ঘরের ভিতরে এগুলো চলে, কোনোভাবে স্টপ করতে পারতেছি না। আস্তে আস্তে মানে ওর ব্যবহার আচরণ খুব খারাপ হয়ে গেল। মানে বলতে গেলে এক প্রকার মানুষ বলে না নেশাখোরের ব্যবহার আর কি থাকতে পারে, ওইরকম হলো। তারপরে আবার ঝগড়া লাগলো। ঝগড়া লাগার পরে এবার আমার বোনেরাই বললো যে ওর কাছে রাখবো না। তখন বাসায় টুকটাক সবাই জানলো যে নেশা পানি করে, কাজ কাম ঠিক মতো করতেছে না, আবার আমি কাজ করতেছি, সেই টাকাগুলো নিয়েও নেশা করতেছে। তারপর আপুরা আমার নিয়ে আসলো। আসার পর 7 মাস ছিলাম বোনেদের কাছে। ওই 7 মাসই প্রতিদিনে আমি ওরা ফোন দিয়ে বুঝাইছি যে আসো, তুমি একটা কাজ কাম করো, আমিও করি। যেহেতু আমার মা নাই, আমার থাকার মতো একটা জায়গাও নেই ওরকম, বা আমার কেউ সাপোর্ট করারও কেউ নাই।
আর কিছুদিন পর পর এরকম এক হইতেছি, আবার দূরে যাইতেছি, বোনের কাছে এসে থাকতেছি, এগুলা তো ওরাও ডিস্টার্ব হইতেছে, আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। আজকে আমার মা থাকতো, তুমি আমার ফেলা দিছো, আমার মা আমার আগলা নিত, কিন্তু আমি তো সে সাপোর্ট গুলা কোথাও পাইতেছি না। বোনেদের কাছে টাকা দিয়ে থাকতেছি, কিন্তু ওরা খুব খারাপ ব্যবহার করে, উঠতে বইতে কথা শুনতে হয়। তো ও খালি হাসতো আর বলতো কি যে এক সময় তোর পিছনে আমি খুব ঘুরছিলাম, 3-4 বছর আমি তোর পিছনে পাগলের মতো ছুটছি, কিন্তু তুই আমার কোনো মূল্য দেস নাই। এখন আমি সেই প্রতিশোধ নিচ্ছি। হ্যাঁ, এখন সেগুলোর প্রতিশোধ এগুলা। তাই আমি বলতাম যে প্রতিশোধের কি আছে, তখন তার আমি তোমার এমন না যে বলছি যে হ্যাঁ আমি তোমার ভালোবাসি এই সেই বইলা তার আমি পিছনে ঘুরে নি। তোমার ভালো লাগছে তুমি ঘুরছো, কিন্তু তখন তো তোমার সাথে আমার সম্পর্ক ছিল না। যখন থেকে সম্পর্ক তখন পর্যন্ত তো আমি যথেষ্ট চেষ্টা করছি যে সম্পর্কটা টিকা রাখার জন্য, সংসারটা জোড়া রাখার জন্য। তখন তো আর আমি খারাপ কিছু করিনি। ও শুধু হাসতো আর এই কথাটাই বলতো, মনে করো না এখন তোমার রাত আমার দিন। তো এক পর্যায়ে যে মানে খুব খারাপ লাগলো যে ওর জন্য আমার সেজ বোনের সংসারটা ভেঙে গেল, ওর জন্য আমি বোনদের কাছে বারবার ছোট হইতেছি, আর ওরও আমি কোনোভাবে বুঝার সংসারটা ঠিক করতে পারতেছি না। তো যাক, আমার কারণে যেহেতু আমার বোনটার লাইফটা নষ্ট, আজও পর্যন্ত ও বিয়ে করেনি। সেজ আপুর কাছে থাকে, কাজ করে, সেজ আপুর কাছে থাকে। তো মাঝে আবার একটু কথা রয়ে গেছে যে ভাইয়ের দোকানে যে বাবা মানে ব্যবসাতে ছিল না, ভাই মাঝে স্ট্রোক করলো, বাবারে বের করে দিল ভাইয়ের দোকান থেকে। তারপর বাবা রিক্সা চালাতো, তারপর এদিকে বাবা রিক্সা চালায়, দ্বিতীয় দিকে সেজ বোনের সংসারটা আমার জন্য ভেঙে গেল। মানে এদিকে হাজবেন্ডও খারাপ ব্যবহার করতেছে, আর আমি তখন কাজ করতাম 5-6 হাজার টাকা বেতনের একটা কাজ করতাম, আমার তো সম্ভব হতো না সবারই হেল্প করার জন্য। তো একটা পর্যায়ে যে আমি খুব করলাম যে থাক, আমি তো আমার নিজের লাইফটা সেটেল করতে পারলামই না, তো আমি বাইরে চলে যাই, যাই হয়তো যদি আমি একটা ভালো বেতনে কাজ করতে পারি, আমার বাবার একটা ছোটখাটো দোকান দিয়ে দিলাম, আর আমার সেজ বোনটার কিছু টাকা খরচ করলে হয়তো ওর একটা ভালো জায়গায় বিয়ে শাদী দেওয়া যাবে। উদ্দেশ্য কিন্তু মহৎ, উদ্দেশ্য মহৎ। হ্যাঁ, আমি চলে যাই, যেহেতু আমি সবার ছোট, আর আমার সেজ বোনটা মানে ছোট বলতে কি, মানে আমরা যে 4-5 ভাই বোন, মানে সবার মধ্যে আমি বলতে গেলে একটু কঠোর, মানে আমি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে নিজের তৈরি করে নিতে পারি, কিন্তু আমার যে সেজ বোনটা খুবই মানে নরম, বলতে গেলে খুবই নরম। ও কারোর সাথে দুইটা কথা বলতে গেলে একবার জায়গায় 10 বার চিন্তা করে কথা বলে। তো সে জায়গা থেকে আমি ভাবলাম যে যদি আমি বাইরে চলে যাই, আমার দ্বারা যদি আমার বাবাটা একটু ভালোভাবে থাকতে পারে, আর আমার বোনটারও বিয়ে হয়ে যায়, তো এগুলা টার্গেট করে আমি ওই ভাইয়ের কাছে আবার গেলাম। যাওয়ার পর বললাম যে ভাইয়া, আমি ইন্ডিয়া সব ছোট কোনো জায়গায় যাবো না, আমার অন্য কোনো একটা ভালো জায়গায় পাঠান, যাতে আমি আমার ফ্যামিলিটার জন্য অন্তত কিছু করতে পারি। আমি আমারই নিয়ে চিন্তা করি না, কারণ আমি একা সবার ছোট মানুষ, আমি একা একটা মানুষ, আমি হয়তো মানুষের বাসায় কাজ করে খেলেও খাইতে পারবো, হয়তো আমি আমার বাবাটার আর বোনটার লাইফটা যদি সেটেল করে দিতে পারি, তাহলে তো আমার কাছে নিজে খুব ধন্যবান হইব। তো তারপর উনি বললো যে আচ্ছা ঠিক আছে, পাসপোর্ট দিয়ে যায়, আমি দেখি। তো দিয়ে আসলাম পাসপোর্ট দিয়ে আসার 1 মাস পরে ওই শবে-বরাতের দিন আমার ফোন করলো যে আমার পাসপোর্টে ভিসা লাগছে মালয়েশিয়ার। তো আমি জিজ্ঞেস করলাম কি কাজ মালয়েশিয়ার, পরে বললো যে তুমি মালয়েশিয়া যে পার্লারের কাজ করতে পারবা। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে আমি বাসা সবারে ওই শবে-বরাতে নামাজের পরে, মানে আমার ফোনেও ছবি পাঠাইছিল যে মালয়েশিয়ার ভিসা আসছে, ওই ছবিটা সবাই দেখালাম যে এরকম এরকম মালয়েশিয়া চলে যাম। তারপর সবাই খুশি যে এই মালয়েশিয়া যাও কি এই ভাইয়ের মাধ্যমেই? এই যে ভাই পার্লারে কাজ করতো? না, ওই যে ক্লাবে ছিল যে ভাই, যে ভাইটা আপনাকে ওই আপনি ক্লাবে পরিচয় হলেন, যে আপনাকে ইন্ডিয়া পাঠিয়েছিল একটু আগে, সেই ভাই। ওকে। তার 15 দিন পর আমার টিকিট আসলো। তো আপনি ওই ভাইকে বিশ্বাস করলেন কিভাবে? আপনাকে এর আগে পাঠিয়ে দিল ইন্ডিয়াতে, এরকম একটা জায়গায়। ইন্ডিয়াতে পাঠালো, তখন তো আর তাদের পরিবেশটা খারাপ ছিল, কিন্তু আমার সাথে তো আর কেউ খারাপ কিছু করেনি, আমি তো ভালো কাজ করলাম। আচ্ছা। সেজন্য ট্রাস্টটা ছিল, যেহেতু খারাপ পরিবেশে তো মানুষ ভালো কাজ করেছে আমার সাথে তো কোনো অত্যাচার বা খারাপ কিছু হয়নি। ওই বিশ্বাসে আমি বললাম যে ভাই আপনার আবার কোথাও পাঠায় দেন, কিন্তু আমি ইন্ডিয়া এসব জায়গা কোথাও যাব না। পরে ভিসা আসলো 2017 জুনে। আপনি টাকা দিয়েছিলেন? না, আমার কোনো টাকা লাগেনি। টাকা ছাড়াই ভিসা? হ্যাঁ। কোথায়, কোন দেশে? মালয়েশিয়াতে। ওকে। পাসপোর্ট করা ছিল আপনার? হ্যাঁ, পাসপোর্ট আমার করা ছিল। তারপর ওই 18 তারিখে বললো যে জুনের 1 তারিখে প্রথম ফ্লাইটটা ছিল, জুনের 1 তারিখে। পরে আমার ফোন দিয়ে বললো যে এরকম জুনের 1 তারিখে তোমার ফ্লাইট, হ্যাঁ তোমার শপিং টপিং কিছু করা লাগলে তুমি করে নাও। তা আমি বললাম যে আমি শপিং করবো, আমার কাছে টাকা টুকা নেই, যদি কিছু নিতে হয় ওনাদের বলেন আমার টাকা দিয়ে নিতে, আমি যাওয়ার পর কাজ করলে আমার বেতন কাইটা রেখে দিব। কিসের কাজ ছিল? বলছিল পার্লারের কাজ। ওকে। তারপরে আমারে 10,000 টাকা দিছিল। তো যাওয়ার জন্য আমি একটা লাকেজ বা টুকটাক কিছু শপিং করলাম যে যাওয়ার জন্য। তারপর 1 তারিখে ফ্লাইট ছিল, 1 তারিখে আমি বেরোলাম। আমারে বললো মানে 9টা ফ্লাইট ছিল, অন্তত 3 ঘন্টা আগে তো এয়ারপোর্টে যে উপস্থিত থাকতে হয়। তো তারা আমারে বললো কি যে 7টার দিকে তুমি রুম থেকে বেরোবো। তো 7টার দিকে বেরোয় তো আর ওই 9টার ফ্লাইটে যা পৌঁছানো সম্ভব না, রমজানের মাস রাস্তাঘাটও
মানে ট্রাফিকে প্রবলেম থাকে। তারপর অর্ধেক পথ যাওয়ার পরে তারা বললো যে তুমি যা পৌঁছাতে পারবে না, টিকিট এটা ক্যান্সেল হয়ে গেছে, তুমি বাসায় চলে যাও, আবার অন্য কোনো মানে ফ্লাইটে যেতে হবে। ফ্লাইটে যেতে হবে, অন্য কোনোভাবে টিকিট করতে হবে। তারপর যাওয়ার পরে জুনের 18 তারিখ আমার কনফার্ম ফ্লাইট হলো। 2017। হুম। তারপর 2017-তে জুনের 18 তারিখে আমি মালয়েশিয়াতে গেলাম। যাওয়ার পর 2-3 দিন রেস্ট করতে দিল। যাওয়ার পরে কোথায় উঠলেন? যাওয়ার পর যে ভাইয়ারা নিল তাদের বাসায় নিয়ে গেল। বাঙালি? হ্যাঁ। আচ্ছা। তারপর ওনাদের বাসায় গেলাম। যাওয়ার পরে আমি গেছিলাম, আমার সাথে আরো 2টা ফ্যামিলি, মানে আমার তো ট্যুরিস্টই নিছিল প্রথমে। তারপর গেলাম, যাওয়ার পর আমার মানে ট্যুরিস্টে নিল, আমার যেমন আমার ওয়াইফ বানালো, আমার সাথে আরেকজনের হাজবেন্ড বানালো, এরকম ভাবে 3টা ফ্যামিলি গেলাম আমরা। আপনাকে ওয়াইফ বানিয়েছে, আরেকজনকে হাজবেন্ড বানিয়েছে? হাজবেন্ড মানে হাজবেন্ড ওয়াইফ হানিমুন ভিসাতে, মানে ট্যুরিস্টে ঘুরতে যাইতেছি। ওকে। ওইভাবে করে নিল। এই কার্ড বের করেছে, কাবিননামা টাবিননামা এগুলো বের করেছে? হ্যাঁ, ওনারা এই সবগুলো বের করে নিছে। ওরাই বের করে দিয়েছে? হ্যাঁ। আমার কিচ্ছু করতে নেই, শুধু আমি পাসপোর্ট জমা দিলাম আর মালয়েশিয়া চলে গেলাম। আর মাঝে যে কাজগুলো ছিল ওই কাবিননামা, তারপরে ওই হোটেল বুকিং টুকিং, এগুলো তো শো করতে হয় এয়ারপোর্টে, যে হানিমুনে যাইতেছি, কোথায় যে উঠবো, এগুলো তো শো করতে হয়। তারপরে টাকাও শো করতে হয়, ওগুলো সব তারাই করলো। তো আপনি বলতেছিলেন না যে এগুলো যে 2 নাম্বার, এগুলোর কোনো প্রকার কোনো বিপদ হবে কিনা? না, ওনারা বলছে যে মানে নরমালি কাজের, মানে মেয়েদের কাজের জন্য নরমালি মালয়েশিয়ার কোনো ভিসা নাই, মানে যে যেমন সৌদি আরব অন্যান্য রাষ্ট্রে যেমন মানে টুরিস্ট ভিসাতে যাবে, তারপরে হ্যাঁ, গিয়ে তারপরে যা করার, তারপরে যদি ভালো কাজ হোক খারাপ কাজ, ওটা যার যার সিদ্ধান্ত। হ্যাঁ, যেমন লোকের কাছে যা পাবে সে তেমন কাজ করব। তারপর গেলাম, যাওয়ার পর 3টা ফ্যামিলি গেলাম, 3টার মধ্যে 2টা এয়ারপোর্টে আটকায় দিল, মালয়েশিয়া এয়ারপোর্টে ইমিগ্রেশনে। তো আমাদের কোনো প্রবলেম হয় না, আমরা বের হয়ে গেলাম। ইমিগ্রেশন পার হয়ে যখন এয়ারপোর্ট থেকে বের হবো, ওই এয়ারপোর্টের 2টা এমনি লোকাল পুলিশ ছিল, ওই পুলিশগুলো মানে আমার সাথে যে ছেলেটা ছিল, ছেলেটা জিজ্ঞেস করলো যে ইংলিশে জিজ্ঞেস করলো যে তোমাদের এজেন্ট আছে? ও ও কিছুই বুঝলো না, কিন্তু ঠাস করে বলে দিল যে ইয়া এজেন্ট। তো পুলিশ ভাবলো কি যে মানে সম্ভবত এজেন্ট আছে, আমাদের দুজনকে নিয়ে সাথে সাথে পুলিশের গাড়িতে তুলে দিল। তো পুলিশের গাড়িতে? হ্যাঁ, এয়ারপোর্ট থেকে বের করে পুলিশের যে গাড়িগুলো নরমালি ওগুলো তো উঠাইলো। তো উঠানোর পর তো মানে আমার খুব রাগ হচ্ছে, এক প্রকার তো রাগ হচ্ছে, দ্বিতীয়ত ভয় হচ্ছে, খুব কান্না করতে ইচ্ছা করতেছে যে ভাষা পারি না, মাত্র আসলাম, আর এখন যদি পুলিশে ধরে তারা কি ছুটা নিব না, কি হবে, কি একটা মানে টেনশন। তারপরে ওই ছেলের কাছে সিম দিছিল, মালয়েশিয়ার সিম, তো ওই সিম চালু করেছিল আমার কাছে, যে ভাইয়াদের নাম্বার ছিল না, আমি ফোন দিলাম, তখন মালয়েশিয়ার টাইম সকাল 7টা বাজে। তো ফোন দিলাম, ফোন দেওয়ার পর ওই আপুটা ফোন রিসিভ করলো, ভাইয়ার ওয়াইফ রিসিভ করার পর আমি অনেক চিল্লাচিল্লি করলাম যে কিরকম অশিক্ষিত একটা লোক দিয়েছেন সাথে, সারা ইমিগ্রেশন পার করে আইসা মানে আর এক পা গেলে এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি, মেন গেটের সামনে এসে কি বললো, পুলিশ এখন গাড়িতে তুলে রাখছে। তারপর বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ইমিগ্রেশন পার হয়েছে? বললাম হ্যাঁ। পরে বললো পাসপোর্টে ইমিগ্রেশনের থেকে সিল দিছে, মানে একটা চপের মতো দেয়, ওইটা দিয়েছে? আমি বললাম যে হ্যাঁ দিছে। তাহলে আর কোনো সমস্যা নেই, ওটা তোমাকে নিয়ে এমনি ঘুরে আগে ছাইড়া দিব, তোমাকে জেলে আর ঢুকাইতে পারবো না, কিচ্ছুই না, রাগারাগি কোনো নর্মাল থাকো, মানে দেখা যাতে বুঝতে না পারে যে তোমরা ভয় পাইতেছো বা কিছু একটা। তো বললাম যে ঠিক আছে। তো 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ঘোরাঘুরি করার পর যে এজেন্টের মাধ্যমে আমরা গেলাম, মানে সাথেও একটা লোক ছিল আমাদের, ওই লোকটা তারপর ওই মালয়েশিয়ার রিঙ্গিত 4000 রিঙ্গিতে আমাদের দুজনের ছুটা নিল এয়ারপোর্ট থেকে ঘুষ দিয়ে। তারপরে বাসাতে গেলাম, যাওয়ার পরে ওই দিন আর কিছু হয়নি, সকালবেলা আমি ফ্রেশ হয়ে রেস্ট করলাম, যেহেতু 2-3 দিনের জার্নি। তারপর ছিলাম গেল 1 সপ্তাহের মতো রেস্ট করলাম। রেস্ট করার পরে ওই আপুর সাথে কথা বলতে বলতে একটু ফ্রি হলাম। মেন যে লোকটা ছিল আপুটাই, আর ভাইয়াটা মানে যেমন ওনারাও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, হাজবেন্ড ওয়াইফ না, মানে মেয়েটা যেমন ব্যবসা করতো ওই ভাইয়াটা তাকে সাপোর্ট করতো। হ্যাঁ, যে মেয়েটা ব্যবসা করতো উনিও বাঙালি। তো আমি বললাম যে আপু 1 সপ্তাহ হয়ে গেছে, তো আমার কোথায় কাজে দিবেন বা কি, কিছু তো বললেন না। পরে বললো থাকতে থাকো, তোমার তো সমস্যা নেই, তুমি থাকতে থাকো, সময় হলে আমরাই তোমার কাজে পাঠাম। তো আমি আর কিছু বলি না, ভাবলাম হয়তো যেহেতু বললাম সে পার্লারের কাজ, হয়তো যে প্রসেসটা আমার কাজে দেবে ওই জায়গাটা খালি নাই। ওই একদিন রাত্রে আমার বলতেছে যে তুমি রেডি হও, তোমার কাজে যাইতে হবে। তা আমি বললাম যে রাত্রেবেলা আমি কিসের কাজে যাব? পরে বললো যাও। তো যাওয়ার পরে দেখি যে মানে ওই জায়গাতে আর কি, যে জায়গাতে মেয়েরা কাজ টাজ করে ওই জায়গাতে আমার নিয়ে গেছে। তারপরে আমি বললাম যে আমার এই জায়গায় নিয়ে আসছেন কেন? পরে বললো কেন তোমার কি বলেনি তুমি কি কাজে আসছো? আমি কো আপু তো আমি যে আজকে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে ঘরে আছি, আপু আমার একবারের জন্য বললো না যে আখি তুমি এই কাজটা করবা, বা আমার দেশেতেও তো বইলা পাঠালাম পার্লারের কাজ করবো, তো এটা আমার কি জায়গাতে নিয়ে আসলেন? পরে বলতেছে এটা মেসেজ সেন্টার। মাসাজ সেন্টার। ওকে। তো আমি বললাম মেসেজ সেন্টার, তো আমি তো মাসাজ টাসাজ করতে পারি না, পার্লারের কাজ দিন আমার মাসাজ সেন্টার আনবে কেন? পরে বললো যে চুপচাপ থাকো এই জায়গাতে, অন্তত কোনো ক্যাচাল করো না, ভালো হবে না। ও জায়গার বস টস গুলো ছিল চীনা।
তা আমি বললাম কেন আমি ওই জায়গাতে থাকুন, তা আমি চিল্লাচিল্লি করে উঠে নিলাম। আমার বললো যে দেখো বেশি চিল্লাচিল্লি বা বেশি জোর দেখো এই জায়গাতে তুমি বেশি কিছু করতে পারবা না। এছাড়া ওইদিকে যে মানে সব মেয়ে, তারপর যে কাস্টমার আসতো সবগুলো বাঙালি, সব বাঙালি বাঙালি, নেপালি, পাকিস্তানি এগুলা ছিল। হুম। আবার ওই দেশের লোকজনও ছিল, মানে সব মিক্স করা, কোনো এক জাতির কিছু না। তারপর ওই দিন রাত্রে আর মানে যেহেতু ওই জায়গাতে আমি কিছু করতে পারতেছি না, আমি আর কিছু বললাম না। পরে বাসা আসার পর খুব চিল্লাচিল্লি করলাম যে আমার যাতে এগুলা বলে নাই বা আমি এগুলো করুম না, আমার দেশে পাঠা দেন, আমি এগুলোর জন্য আসিনি, আমার বাড়ি পাঠা দেন। পরে বললো বাড়িতে টাকা দিতে বলতে তোরে দেশে পাঠা দেন। মানে এখন বলতেছে বাড়ি থেকে টাকা পাঠাও তাহলে দেশে পাঠাই দিব। তো পরে আমি বললাম যে বাড়ি থেকে টাকা দিব, আমার তো বাড়িতে এরকম কোনো পরিস্থিতিও নাই, আমার বাবা চালায় রিক্সা, আর ভাইও তেমন একটা মানে ভালো পর্যায়ে নেই যে আমার কেউ 2-3 লাখ টাকা দিয়ে আমার এখান থেকে নিব। তারপর বললো তাহলে কথা বললো না, এ জায়গা যদি মাইরা ফেলায়ও দেই তাও মনে করে কেউ কোনোদিন খোঁজও নিতে পারবো না বা আমাদের কিচ্ছু হইব না, তার চাইতে ভালোভাবে কাজ করো, সেটাই তোমার জন্য ভালো হইব। দেখেছেন, যাওয়ার সময় নিয়ে গেছে জামাই আদরে এবং তারপরে বাধ্য করছে প্রস্টিটিউশনে। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট ওই সময়টা যদি ওখান থেকে চলে আসতে চায় তাহলে টাকা দিতে হবে, এবং কারণ তারা হচ্ছে টাকাটা ইনভেস্ট করেছে, তারা খুব ভালো করে মেয়েটার ব্যাকগ্রাউন্ডটা জানে যে মেয়েটাও ফিরে আসতে পারবে না। আমার এই অনুষ্ঠানটা একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ এই অনুষ্ঠানটা দেখে। সো আমি মনে করি বিশেষ করে মেয়েরা যারা আছেন, যারা বিদেশে যান, এইভাবে যান, তারা আজকের এই অনুষ্ঠানটা অনেকবার দেখবেন, একবার দেখবেন না, অনেকবার দেখবেন, বিকজ দ্য স্টোরি জাস্ট বিগ্যান। গল্পটা শুরু হয়েছে মাত্র। তারপর কি হলো? তারপর এগুলা বলার পরে মানে খুব কান্নাকাটি করলাম, মানে কি করলাম। তারপরে ওনারা বললো যে দেখো এখন কান্দাকাটি করে এদিকে নাটক করে লাভ হবে না, সুস্থ মতো কাজের জায়গা দিয়ে কাজ করবা, কোনো রকম কোনো ফাজলামো বা কিছু করার চেষ্টা করবা না। তারপরে আমি বললাম যে দেখেন ভাই আপনাকে, আচ্ছা ঠিক আছে আমি কাজ করুম, আপনাদের কতদিন কাজ করে দিলে আপনাদের টাকা শোধ দেবো, আরে তাও আমার মানে কতদিন পর আমার বাড়ি পাঠা দিবেন। পরে বললো যদি কমও করো অন্তত 6 মাস করতে হবে। তারপরে মানে অনেকভাবে মানে ম্যানেজ করার চেষ্টা করছিলাম যে হয়তো আমার আরো অল্প কিছু দিনের মধ্যে যাতে পাঠায় দেয়। তো আর তখন তো আমি ওই জায়গায় কাজের বা টাকার হিসাবটাও বুঝতাম না। তারপর বললো যে এত টাকা, মানে এখন আমার খালি হিসাব দেখাইতেছে যে এই জায়গায় এত টাকা খরচ হয়েছে, ওটা খরচ হয়েছে, এগুলা দিতে হইব না, এগুলো তো তোমার বাপে দেয় না টাকাগুলা, আমাদের খরচ হয়েছে টাকাগুলো তো দিয়া যাইতে হইব। তারপর আর কিছু বললাম না, যেহেতু আমার আর করার মতো কোনো পথ নেই। আর কথা বলতে গেলেই বলে যে, আর নিজের চোখেও দেখতাম মানে মেয়েদের এত বাজে পরিমাণে মারধর করতো, মানে বলার বাইরে। ওইগুলা দেখলে যে কোনো মানে যারা ভয় পায় বা মারধর খায় অভ্যাস নেই, যে কোনো মেয়ে ওই ভয়তে আলা যা করতে বলবো তা করতে রাজি হবো। এই মারধর কি বাঙালিরাই করতো? হ্যাঁ, বাঙালিরাই, মানে যে যাদের কাছে যাইতো ওদের কাছে মানে ওরাই মারামারি করতো। আমি যে জায়গা ছিলাম ওই জায়গাতে তেমন করে মারামারি দেখি নাই আমি, কিন্তু যে জায়গায় কাজে দিছিল ওই জায়গাতে সকালে কাজে গেলে দেখতাম যে কোনো মেয়ে আসছে গাল কাইটে গেছে, চোখের দিক দিয়ে কালো হয়ে আছে, কারো খুচুন পোড়া দিয়ে লাগাই দিছে, কি পোড়া? যে রান্না করে খুন্তি আছে না, ওই খুন্তি দিয়ে? হ্যাঁ ওগুলা পুড়ে লাগাই দিছে, কারো মাইরে মাথা ফাটায় রাখছে। মানে ওইগুলা দেখলে আরো ভয় করতো যে বাসায় যা যদি আমি আরো মানে এগুলা নিয়ে চিল্লাচিল্লি করি, যদি আমারও এরকম মারে। আর আমি যে হালে আছি, আমি তো বাড়িতে ফোনটা যদি এগুলা বলি বা দেখে তো ডাইরেক্ট মানে মানে খুব খারাপ পর্যায়ে চলে যাবো, ওরা কিছু করতে পারবো না, বাড়িতে একটা টেনশন থাকবো। আর শুধু শুধু টেনশন দিয়ে তো লাভ নেই। এমন হতো আমি বললো টাকা দিয়ে আমার নিতে পারবো, তাহলে হয়তো আমি জানাইতাম, যেহেতু আমার কোনো দিকই নাই। আর ওগুলো দেখে খুব ভয় করতো, এর জন্য মানে কাউরে কিছু বলতাম না, আমি চুপচাপ কাজ করতাম। প্রথম মাস গেল, যাওয়ার পরে মানে কাজ করলে খুব আদর করতো, বা যদি বলতাম যে আপু খুব খারাপ লাগতেছে বা অসুস্থ, আমি কাজে যেতে পারবো না বা কাজ করার মতো পরিস্থিতিতে নাই, তাইলে মানে খুব বাজে ব্যবহার, চিল্লাচিল্লি, বাজে বাজে কথা। তো ওই সব ভয়তে কাজ হয়ে গেতাম না। আমার ব্যাগের মধ্যে সব সময় ব্যথার জ্বরের এই ওষুধগুলো সবসময় কিনা থাকতো। অন্তত পক্ষে প্রতিদিন কাজে যাওয়ার সময় একটা, মাঝে একটা, লাস্টে একটা, প্রতিদিন 3টা ব্যথার ওষুধ আর 3টা জ্বরের ওষুধ আমার ফিক্সড করা ছিল। তারপরে 1 মাস কাজ করলাম। কাজ করার পরে মানে তারা বাংলাদেশে যেরকম মানুষ ইয়াবা খায় না, ওই মালয়েশিয়াতে ইয়াবা না, কিন্তু ওই যে লবণের মতো কিছু একটা আছে, মানে আইস, ওই ইয়াবার চেয়ে তো মারাত্মক। ওটা যদি একটানা কন্টিনিউ কেউ 6 থেকে 7 মাস মানে ওটা সেবন করে, মানে এতে 100% এতে মানে ওই লোকটা মানে পুরো মেন্টাল হয়ে যাবে। এগুলো খাওয়াতো? হ্যাঁ, ওইগুলো ওনারা খাইতো, মানে ওইগুলা খাইলে মানে প্রচুর পরিমাণে কাজ করা যেত। আচ্ছা, মানে কোনো ব্যথা বা কোনো খারাপ লাগা বা কোনো ফিল আসতো না, কিন্তু কাজ করা যেত প্রচুর পরিমাণে। সো আপনাকে এগুলো খাওয়াতে বাধ্য হ্যাঁ, করতো? তারপরে ওনারা বললো যে এটা খায়া দেখো, তোমার কাজ করতে সমস্যা হবে না, এটা ভালো এই সেই। তারপরে কিছু বললাম না, ওই জায়গার মেয়েরা মানে সবাই কম বেশি এগুলা, তারপর বিয়ার, মদ, সিগারেট, এগুলো সবাই নর্মালি খুব করতো। তো এগুলাতে কিছু তো জড়িত ছিলাম না। তারপরে ওটা একদিন করলো, তারপরে
ট্রাই করার পর দেখলাম যে হ্যাঁ এটা খায় তো কাজ করলে কোনো রকম কোনো রিয়াকশন হচ্ছে না শরীরে, বা মানে ওনাদের গালিও শুনতে হইতেছে না, আমার কাজ হইতেছে, আমি তো বাড়িই চলে যাম, আমি বেশি কাজ করতে পারলাম আর আরো জলদি দেশে পাঠিয়ে দিব। তো এই হিসাব করে তাদের মতো করে যখন বলতো এটা নিয়ে কাজ করো ওইভাবে কাজ করতাম, যখন না দিত ওইভাবে কাজ করতাম না। এক পর্যায়ে ওনাদের কথা মতো নিতে নিতে মানে ওটা আমার একটা নেশার মতো হয়ে গেল। এই আইসটা মানে ওটা ছাড়া আমি এখন থাকতে পারতেছি না। ওহো, মানে নর্মালি কাজ করা আমার পক্ষে সম্ভবই হয় না। আমি কাজের জায়গায় যা দাঁড়াইলেই আমার প্রচুর রাগ উঠা যায়, কেউ কথা বললে মন চায় আমি মাইরা দিই, মানে এরকম পর্যায়ে চলে গেলাম। এখন আমার মানে এখন আর তাদের দিতে হয় না এটা, এখন আমি এটা খুঁজে বেড়াই যে আমার এটা নিতে হবে, নাহলে তো আমি কাজ করতে পারতেছি না। করতে করতে গেল প্রায় 6 মাস গেল। ওই জায়গায় লোকের মাত্রা ছিল, মানে শনিবার আর রবিবার হচ্ছে মালয়েশিয়াতে হলিডে, মানে সাপ্তাহিক ছুটি থাকে। শনিবার অন্তত কমপক্ষে 30টা কাজ করতে হতো, আর রবিবার এমনও দিন যেত, এমনও রবিবার যেত 70টা 80টা এরকম কাজ করতে হতো। আর নর্মালি পার ডে 20টা 15টা 25টা এরকম ফিক্সড করা ছিল। ওখানে কি পরিমাণ মেয়ে মানে বাঙালি মেয়েরা দেখেছেন আপনি? প্রচুর পরিমাণ, প্রচুর, মানে এক একটা জায়গাতে 15 থেকে 20টা মেয়ে বাঙালি থাকতো। তার মধ্যে আবার 4-5টা সবারই কি এরকম যে কেউ ইচ্ছাকৃত ভাবে করতেছে, কেউ হয়তো যে বাধ্য হয়ে যাওয়ার পরে কাজ করতে করতে যখন মানে টাকার হিসাবটা বুঝা গেছে তখন ইচ্ছাকৃত ভাবে করতেছে। হয় না, অনেকে ভাবে না যে হয়তো বাধ্য হয়ে খারাপ পথে যেহেতু চলে আসছি আর কি হবে কাজ করে টাকা নিয়ে যাই, হয় না ওরকম ভাবে অনেক কেউ আছে। কেউ যেমন আমাদের মতো নতুন গেছে, তার হয়তো কেউ বাধ্য হয়ে মারধর খায় কাজ কাম করতেছে। তারপর যারা এজেন্ট ছিল, এজেন্টেরও কিছু কিছু এজেন্টেরও কাজ করতো, মেয়েদের দিয়েও কাজ করে। আপনি এই ছেলেটাকে ফোন দিলেন না যে বাংলাদেশে যে ছেলেটা আপনাকে পাঠালো, ওকে ফোন দিয়ে বললেন না যে তুমি আমাকে জেনে শুনে এখানে কেন পাঠালে? আমি বলছি, উনি বললো যে আমার এগুলা বলে নাই। উনিও বাংলাদেশ থেকে অনেক প্রেশার দিল, প্রেশার দেওয়ার পর ওনারও বললো যে টাকা পাঠায় দাও, পাঠায় দিই, সমস্যা নেই। নাথিং ইজ ফ্রি। আপনাকে মাগনা ইচ্ছে নিয়ে গিয়ে আপনাকে একটা সুন্দর কাজ দিবে এটা মনে করার কোনো কারণ নেই। প্রথম কথা হচ্ছে এগুলো ইল্লিগাল। আপনি অবৈধভাবে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে কেন যাবেন, এটা হচ্ছে প্রথম কথা। এটা তো যাওয়াই উচিত না, তাই না? আর আপনি কাজ জানেন, কাজ পারেন, আপনার তো দেশেই কাজ করা উচিত। তারপরেও যাতে এই ধরনের ভুল না হয় সেই জন্যই এই এপিসোডটা। ওকে, তারপর 6 মাসের কাছাকাছি যখন চলে আসলাম তখন মানে তখন তো নর্মালি আমিও কিছুটা নর্মাল হয়ে গেছি, যেহেতু আমার 4-5 মাস অভ্যস্ত হয়ে গেছেন, 4-5 মাস যাবত এগুলো করাইতেছে। তখন আমার মাথাও নর্মালি একটা এরকম থিঙ্ক আসলো যে যাক, জায়গা তো প্রচুর পরিমাণে কাজ করায়, আর হয়তো আমি যদি তাদের সাথে মানে বৈশা 6 মাসের যেহেতু আমার কন্ট্যাক্ট শেষ হলে যদি আমি তাদের সাথে বৈশা মানে 50-50-তে কাজ করতে পারি, হয়তো আমি যে উদ্দেশ্যটা, বাইরে তো আমার যাওয়ার উদ্দেশ্য ছিল টাকাটা, আর বাইরে যাওয়ার আগে মনে করতাম কি যেমন টাকা হইলে সবার ভালোবাসা কিনতে পাওয়া যায়, বাপ মা হোক ভাই বোন হোক সবারটাই পাওয়া যাবে। দেখতাম মানুষ ভালো মন্দ খাইতে পারলে ভালোভাবে কথা বলে, তা আমি তাই ভাবতাম টাকা দিয়ে বুঝি সবার ভালোবাসা আমি কিনতে পারবো। আমি যদি সবাই টাকা পয়সা দেই, সবাই মনে আমার আদর করবো, আমার সাপোর্ট করবো, যে জিনিসটা আপনার চাইল্ডহুডে মিসিং ছিল, হ্যাঁ ছোটবেলায় আপনি পান। হ্যাঁ, আর তারপর যখন মানে যে কোনো জায়গায় এখনো পর্যন্ত যদি কাউরে দেখি না পোলাপান মানে মাদের সাথে চলাফেরা করে বা মারা যখন বাচ্চাদের আদর করে, মানে এই জিনিসটা ছোট থেকে বুঝি নাই, কিন্তু এখন এটা নিয়ে খুব খারাপ লাগে যে কত মানুষের মানুষ বুড়া হয়ে যায় কিন্তু মানুষের বাপ মার কিছু হয় না। আর আজকে যদি আমার মাটা বাইচা থাকতো হয়তো আমাদের কারো লাইফটি এরকম মানে এরকম ছিন্ন ভিন্ন একটা পর্যায়ে এসে ধার হইতো না, বা আমারও এই সিচুয়েশনগুলোর মুখোমুখি কোনোদিন হতো না। এই জন্য আপনার মনে হয়েছে টাকা ইনকাম করি, টাকা ইনকাম করলাম, যদি সবাই টাকা পয়সা দিতে পারে সবাই বুঝে আমার একটু আদর করবো, হোক না টাকার বিনিময়ে, তারপর সবার থেকে একটু ভালো ব্যবহার তো আমি পাবো। তো যখন 6 মাস গেল তখন আমি ভাবলাম যে থাক, আমি তো এই জায়গাতে কি খারাপ হালে আছি ভালো হালে আছি তা তো আর কেউ দেখতেছে না, সবাই তো মনে করে আমি খুব ভালো হালে আছি। তো ওনাদের সাথে একটা বসে আন্ডারস্ট্যান্ডিং এ যা দেখি যদি আমার টাকা টোকা দিয়ে কাজ করা যায়, আমি আর কিছুদিন কাজ করে বাবার একটা দোকান দিয়ে দিই, আর বোনের জন্য কিছু টাকা ক্যাশ করে আমি বাড়ি চলে যাম। যেহেতু আমার যা হওয়া তা তো হয়েই গেছে, এখন আমি বাড়ি যদি শূন্য হাতে চলে যাই হয়তো আমার কিছুদিন পরে আবার একটা স্টেপ নিতে হবে, বা দেশে এসে কম বেতনে কাজ করে আরো কথা শুনতে হবে যে 5-6 মাস বিদেশ থেকে আসলাম কি করলাম, মানে সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে আমি ওনাদের সাথে বসলাম। একদিন বসার পর বললাম যে আপনারা তো আমার 6 মাসের কন্ট্রাক্ট আনলেন, 6 মাস তো শেষ, তো আমি যদি এখন বাড়ি চলে যেতে চাই বাড়ি পাঠা দিবেন? পরে ওনারা বললো যে যদি চলে যেতে চাও পাঠায় দেন, যদি থাকতে চাও থাকবা, আমাদের কোনো সমস্যা নেই। আর যেহেতু আমি ভয়েই কাজ করতাম ওনাদের, তারা আমার কোনো টর্চার করতে হয় না বা খারাপ কোনো ব্যবহার ওনার আমার প্রতি কখনো যায়নি, আর আমার খুব আদর করতে এই কারণে মানে আমার যে জায়গায় কাজে দিছিল ওই জায়গায় কেউ বলতো না আমি যে বাঙালি, কালো হাতে সবাই মনে করতো কি ইন্ডিয়া, তো
তো এই কারণে মানে প্রচুর কাজ হইতো, আর কাজের জায়গায় সবাই অনেক আদর করতো, বস টস যারা ছিল, এ কারণে আমার ওই এজেন্টগুলো আমার খুব আদর করতো। ওনারাও মানে ওই 6 মাস আমার সাথে ওরকম ভাবে ছিল যাতে আমি 6 মাস পর থাকতে রাজি হই। তারপরে ওনারা খুব আদর করতো, মানে ওনারা আমার এরকম ভাবে রাখছে বা বুঝাইছে যে তুমি যদি থাকো ভালোভাবে থাকবা, এটা সেটা। বা আমিও ছিলাম, দেখলাম তো ভালোই, তারপরে আমি আবার রাজি হলাম যে ঠিক আছে। আপনাদের যে এই ধরনের কাজের মধ্যে জড়িয়ে গেছেন বা করাচ্ছে সবাই, আপনাদের নিয়মিত মেডিকেল চেকআপটা করা হতো, ডাক্তারি চেকআপটা করা হতো? না করানো হতো না, ওদিকে ওরকম ভাবে কোনো কাজ করাইতো না, যে মানে কোনো স্বাস্থ্য পরীক্ষা যেটাকে বলে, হ্যাঁ এগুলো করানো হতো না? না না। এগুলো তো এক ধরনের মানে মৃত্যুকূপ যেটাকে বলে। তো মানে কখনো ডাক্তারের কাছে চিকিৎসা করতে নিয়ে যেত না, কোনো প্রবলেম হলে ওগুলোর জন্য নিয়ে যেত। তারপর ওনার সাথে বসলাম, বসার পর আমি বললাম যে আমার যেহেতু কন্ট্যাক্ট শেষ, আর সো মিউচুয়ালি 50% বা এরকম কোনো কিছু। হ্যাঁ, তো আমি যদি এখন থাকতে চাই আমার কিভাবে রাখবেন? পরে বললো যদি থাকতে চাও বেতনে থাকতে চাও বেতনে থাকতে পারো, আর যদি 50-50-তে থাকো তাও থাকতে পারো, যদি যেহেতু কন্ট্যাক্ট শেষ। আমি ভাবলাম যে যদি আমি চাইলে পারতাম মানে ডাইরেক্টলি একা কাজ করতে, মানে আমি যা কাজ করতাম টাকাগুলো আমার থাকতো, যদি তা আমি বলতাম রাজি হতো। যেহেতু কন্ট্যাক্ট শেষ, তাদের টাকা দুইটাই গেছে। তা আমি ভাবলাম যে ওই জায়গাতে তো কাজ করতাম, পুলিশের যে প্রবলেমগুলো হতো দেখতাম, তা আমি ভাবলাম যে আমি যদি একা কাজ করি, আমার তো পুলিশে যদি একটা প্রবলেম হয়েও যায় আমার তো কেউ সেফটি করবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে তাদের যদি আমি কিছু টাকা দিয়ে হাত করে রাখি, আমার যত বড় প্রবলেমই হোক, যেহেতু তারা ব্যবসা করে তাদের সাথে ওরকম লোকেদের সাথে অবশ্যই হাত আছে, ওনারা আমার সাপোর্ট করবো। তারপর আমি বললাম যে ওগুলা ভাইবা, আমি বললাম আমি 50-50-তে কাজ করুম, যদি আমার পুলিশ টুলিশ ধরে বা কিছু করে ওইগুলো আর সাপোর্ট দিতে হবে আপনাদের। পরে বললো যে ঠিক আছে, যদি পুলিশ ধরে নিয়ে যায় ছুটায় আনতে যা টাকা লাগবে তাও তুমি অর্ধেকটা দিবা, আমরা অর্ধেকটা দিই। তা আমি বললাম যাচ্ছে ঠিক আছে। তো ওইগুলো ওইভাবে কথা বলার পরে মানে কন্ট্যাক্ট শেষ হওয়ার পরে ও কন্ট্যাক্টের মধ্যে আমার আবার আরেক জায়গায় বিক্রি করে দিল। বিক্রি করলো কিভাবে? হ্যাঁ, ওই যে 6 মাসের কন্ট্যাক্ট ছিল না, ওনার আমার 1 মাস কাজ করাইলো। আর এগুলো তো পরে বুঝতে পারলাম যে কি পরিমাণে টাকা। 1 মাস না, একটা মেয়েরে দিয়ে যদি 15 থেকে 20 দিন কাজ করে কন্টিনিউ, ওই একটা মেয়ের যাওয়া আসার যা খরচ যায় সম্পূর্ণ টাকা উঠা যায় 15 থেকে 20 দিনই। তো সে জায়গাতে আমার 1 মাস কাজ করালো। কাজ করানোর পরে তাদের তো যা খরচ উঠা গেল, এমনকি এক্সট্রা উঠলো। তার 1 মাস পর আমার যে 5 মাস ছিল কন্ট্যাক্টে, ওই 5 মাসের কন্ট্যাক্ট করে আরেকটা এজেন্টের কাছে বিক্রি করে দিল। এটা আপনি পরে বুঝেছেন নাকি তখনই বুঝেছেন? তখনই মানে বিক্রি করার সময় আমার বলেনি, যেদিন আমার নিয়ে যায় ওদিন বলছে যে তোমার যে বাকি 5 মাসের কন্ট্যাক্ট আছে তুমি ওদের কাছে থাকবা, কোনো ঝামেলা করবে না। 1 মাসে তারা আমার আর কি নরমাল করলো, আমার যেহেতু না জানা ছিল, মানে ইউজ টু করা জিনিসটাতে। হ্যাঁ আমার নরমাল করলো যে তো মানে হঠাৎ করে বিক্রি করে দিল, তো যদি আমি প্রবলেম করি ওনাদের উপরে প্রেশার আসবে, তো নরমাল করে তাদের কাছে দিল। যে আপুর ভাইয়ের কাছে বিক্রি করলো তাদের প্রথম মেয়ে ছিলাম আমি। মেয়ে বলতে মানে ওই ব্যবসা ওই মানে কাজের আমারে দিয়ে তারা বিজনেসটা স্টার্ট করতেছিল। ওকে, মানে তাদের আর কোনো মেয়ে ছিল না, আমারে দিয়ে তারা কি ব্যবসার লাইনটা ধরবে। তো ওই হিসেবে তারা আমার কখনো টর্চার করেনি যে এ কয়টা কাজ কেন এই কেন সেই কেন, যেহেতু তারাও নতুন বুঝতে পারতো না যে কতগুলা কাজ প্রেশার দিলে কতগুলা কাজ হয় বা কি করানো যায়, তারা তো বুঝতো না। ওই হিসেবে মানে ওনাদের কাছে থাকতে আমার কাজের পেরেশানিটা তো ছিল না, নর্মালি ছিলাম। তারপর আসার পরে আমি বললাম যে মাসে আমার কন্ট্যাক্ট শেষ, থাইকে গেলাম। থাকার পর 1 মাস আমি কাজ করলাম, মানে 1 মাস কাজ করার পর আমার মানে কাজ যে প্রতিদিন কাজ করতাম না, কাজের টাকাগুলো আমার হাতে দিয়ে দিত কাজের লাস্টে, ওগুলো বাসা হিসাব আর আমি তাদের কাছে জমা দিয়ে দিতাম। মাস শেষে যেমন তারা হিসাব করতো যে আমার 1 টাকার কাজ হয়েছে, 1 টাকা অর্ধেক 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 তাদের অর্ধেক আমার, ওইভাবে হিসাব হইতো। তো 1 মাস কাজ করার পর দেখলাম যে না মোটামুটি ভালো টাকাই হচ্ছে। তারপরে রয়ে গেলাম কাজ করতে করতে, এর মধ্যে ওইখানে একটা ছেলের সাথে আমার একটা সম্পর্ক হয়। ছেলে বলতে যে মেয়ে বান্ধবী ছিল, বান্ধবীর ফ্রেন্ডের মোবাইলে আমার ছবিটা দেখে মানে মারাত্মক পরিমাণে পাগল, এরকম একটা অবস্থা। তারপর যেভাবে কথা বলতে বলতে হইলো ওর সাথে একটা সম্পর্ক, তারপর ওরে ওরে করে ওই এজেন্টের সাথে আমার প্রতিনিয়ত ঝগড়া হতো। ও ওকে, মানে ও বাঙালি ছিল, ছেলেটাও বাঙালি ছিল, এজেন্টের সঙ্গে ঝগড়া হতো। মানে কি ও চাইতো যে আপনি এই পেশা থেকে বের হয়ে আসেন? হ্যাঁ, ও বলতো তুমি দেশে চলে যাও, আমার বুঝাইতো কাজ কাম করা দরকার নেই এটা সেটা। আর এজেন্টে হয় কি নর্মালি ওই জায়গাতে যে কোনো মেয়ে সব সম্পর্কেতে জড়াইলে, কোনো প্রেম প্রীতিতে জড়াইলে ওইখান থেকে পালা যায়। আর ওনারা আমার এতদিন রাখছিল, অন্তত আমার প্রতি তাদের এতটুকু বিশ্বাস ছিল আমি যাই করি না কেন পালায় কোথাও যাবো না। পালা যাওয়ার হলে আমি আরো আগে চলে যেতাম, যেহেতু 6-7 মাসে কোথাও যাই নাই, যাবো না। তাদের সাথে ঝগড়াতে কারণে ওই ওর সাথে ফোনে টোনে কথা বলতাম বা দেখা করতাম, ওই দিকে মানে থিঙ্কিংটা থাকাতে আমার এদিকে কাজগুলো কম হইতো, যাতে তাদের প্রবলেম হইতো না। এই নিয়ে মানে খুব ভাবে চিল্লাচিল্লি ঝগড়াঝাটি চলতোই প্রতিনিয়ত, যে ওর সাথে কথা বলো না, এরকমটা হয় এই যুগে, এই
জগতের মেয়েদের সাথে ছেলেরা রিলেশন করে টাকা টুকা খায়, তারপরে ছাইরা দেয়, কিন্তু এগুলোর কোনো ভবিষ্যৎ নাই। তুমি ওরে ছাইরা দাও। আর ওর সাথেও তেমন একটা সম্পর্কে জড়াইতে চাইতাম না, কারণ প্রথমে তো একটা ডস খাইলাম, আপন খালাতো ভাই, আর এ তো হচ্ছে খারাপ জায়গা থেকে পরিচয়, তো তেমন একটা কেয়ার করতাম না। কিন্তু ও আমার সবসময় বোঝাইতো যে আখি দেখো, মানুষ কিন্তু জীবনে একা কোনো পথে পাড়ি দিতে পারে না, মানুষের চলতে একটা মানুষের সাপোর্ট লাগে। মানে ওর সবচেয়ে একটা কথা আমার বেশি টাচ করে, ও আমারে বলে যে তোমার তো কেউই নেই, মা নাইকা বাপ থাইকাও নাই, ভাই বোনও তোমার দেখে না, নাহলে আমি তোমার সাপোর্ট হয়ে রইলাম। বাবা মা শিখাইছে ছোট থেকে যে একটা মানুষ যদি কোন একটা এতিমের সাপোর্ট করে তার নাকি অনেক সোয়াব হয়। ওই কথাটা বলাতে আমি মানে এতটুকু ভাবলাম যে যেহেতু ও আমার এতটুকু জিনিস বুঝতে পারছে যে আমার কেউ নাই, ও যেহেতু এই জিনিসটা বুঝতে পারছে যে আমি সবার ভালোবাসার কমতিটা ফিল করি, বা মানে একটু যে সব দিক দিয়ে আমার খুব সাপোর্ট করতো, আর আমার ওগুলো খুব ভালো লাগতো। তো যাক গেল, তার সাথে মানে তো ঝগড়াঝাটি করতে করতে 3 মাস সম্পর্ক চলার পরে তারপর 3 মাস চললো, 3 মাসের মধ্যে টুকটাক ঝগড়াঝাটি হলো। 18 ওকে কি আপনি বিয়ে করছিলেন? না, বিয়ে হয়নি। তারপর ওই 3 মাস সম্পর্ক থাকার পরে এর মধ্যে মানে ওই যে এজেন্টের কাছে ছিলাম তাদের মধ্যে মানে তাদের কাছে আমি টোটালি একটা কালার খেয়ে গেলাম যে মানে তারা এখন আমার আর মানে আগের মতো একটা কেয়ার করে না বা সহ্য করতে পারে না ও ছেলের সাথে সম্পর্কটা গভীর হতে। আর ও বলতো তুমি দেশে চলে যাও। তো গেল 2017 থেকে 18 মে পর্যন্ত এই ঘটনা। 18 মে মাসের 14 তারিখে আমি পুলিশে ধরলাম। পুলিশে ধরলো মানে কি অন স্পট? হ্যাঁ, কাজের জায়গা থেকে রেড দিল, রেড দেওয়াতে আমরা 15টা মেয়ে ধরা খেলাম। ওকে, তো মালয়েশিয়ান পুলিশের কাছে? হ্যাঁ, ওটা ছিল এমনি তো নর্মালি পুলিশ, মানে ওদিকে তো পুলিশের এক একটা মানে ইয়ে আছে, আইপিকেল টিপিকেল ইমিগ্রেশন, তো নর্মাল পুলিশে ধরছে দিক থেকে টাকা দিয়ে ছুটে আসা যায়। 9 তারিখে ধরলো, ধরার পরে যাওয়ার পথে আমি ওর ফোন দিয়ে বললাম যে এরকম এরকম ভাইয়ার কাছে আমার টাকা আছে, যদি আমার যত তাড়াতাড়ি সম্ভব আমার ছুটে নিয়ে আসতে বলবা, যেহেতু জানি যে নর্মাল পুলিশে ধরছে ওরা টাকা টুকা নিয়ে ছাইড়া দিব। তো বললো যাচ্ছে ঠিক আছে। তারপর 9 দিন পর আসলাম, তার আর কি উকিল ধরলো, উকিল ধরার পর পাসপোর্ট তো তাদের কাছে ছিল, ওইখান থেকে 9 দিন পর ছুটে নিয়ে আসলো, কোনো সমস্যা হলো না। তো ছুটে আনলো আমার 3,500 রিঙ্গিতে, সে জায়গাতে আমার বললো যে 13,000 রিঙ্গিত লাগছে, ওই টাকাটা আমার থেকে নিল। তো তারপর কোনো প্রবলেম হলো না। মানে হয় না একটা বাটপারি বিজনেস আর কি, 2 নম্বরই বিজনেস, এবং তার মধ্যে যত রকমের বাটপারি আছে আর কি। হ্যাঁ, তারপর ওই মে মাসের 14 তারিখে ছুটে আসলাম। আসার পর 3-4 দিন রেস্টে থাকার পর আবার কাজে গেলাম। যাওয়ার পরে জুনের 24 তারিখে আবার ধরা খেলাম। আবার পুলিশ নিয়ে গেল? এবার পুলিশ নেই, এবার ইমিগ্রেশন নিল। ইমিগ্রেশন নিয়েছে, ওকে। তারপর যেদিন ধরা খাইছি সেদিন আমার কাছে ফোনও ছিল না, মানে অসুস্থ ছিলাম, তো কাজে যাওয়ার নিয়ে আর কি, তাদের সাথে একটু কথা কাটাকাটি হলো। ওনারা আমার বললো যে রাত্রে যদি ফোনে কথা বলো, দিনে তুমি সুস্থ থাকবা কোথা থেকে আর কাজ করবা কোথা থেকে। মানে আপনি যে ছেলেটাকে লাভ করেন তার সাথে কথা কাটাকাটি হচ্ছে? না, ও বললো যে তুমি কাজে যাও না, যেহেতু তুমি অসুস্থ কাজে যাও না। জ্বর ছিল কিছুটা, আর আমি আমার এজেন্টদের বললাম, তখন তো 50-50, ইচ্ছে হলে কাজে যেতাম, ইচ্ছে হলে যেতাম না, কিছু বলতো না। তো আমি বললাম যে আমি আজকে কাজে যাব না, আর অসুস্থ থাকারই ছিল। ওই ঈদের 1 সপ্তাহ পরে ধরা খেয়েছি, তো যেমন ঈদ গেছে এই শুক্রবারে, আগামী শুক্রবারে ধরা খাইছি। ওই 7 দিন কাজের প্রচুর চাপ ছিল, তো দেখা যাচ্ছে ওই কারণে খুব অসুস্থ ছিলাম, আবার রাত্রে ঘুম কম, তোর সাথে কথা বলতাম। তো ধরা খেলাম, ওই দিন কথা কাটাকাটি হতে বাসাতে ফোন টোন কিছু নেই, রাগ করে আমি এমনি কাজে চলে গেলাম। কাজে গেলাম সন্ধ্যা 7টার দিকে, 9টার দিকে ইমিগ্রেশনের পুলিশ সব উপরে উঠে গেল, নিচে দরজা টরজা কাইটা। তারপর ধরলো, ভালো কথা, বসা রাখছে। তারপরে গাড়িতে উঠছে, মানে পুলিশ ধরছিল পরে, তো তাও ফোন করার একটা অপশন ছিল যে ফোন করে ভালো মন্দ বলতে পারছি। এখন তো ইমিগ্রেশন ধরলো, আমার সাথে তো একে ফোন ছিল না, আর দ্বিতীয়তে যাদের ফোন ছিল সবার ফোন নিয়ে নিছে, আর আমার কারো নাম্বারও মুখস্থ ছিল না, শুধু ওই ছেলের নাম্বারটা ছাড়া। তারপর ওই বাঙালি আরেকটা মেয়ে, মানে এক সিরিয়ালে 4টা কোম্পানিতে অপারেসি দিছে, 4টা কোম্পানির মধ্যে মানে আমরা 4টা না 5টা ছিলাম বাংলা মেয়ে। তো আমার যেখান থেকে ধরছে ওইখানে আমি ছিলাম, আরেকটা মেয়ে ছিল। ওই মেয়ের ফোন নিয়ে নিছে, সাথের যে কোম্পানিটা ছিল ওই কোম্পানির একটা মেয়ের ফোন দিয়ে আমি ফোন করলাম ওই ছেলেরে, ফোন দিয়ে বললাম যে দেখো, আমার তো গতবার ছুটে আনছিল, পুলিশে ধরছিল, কিন্তু এবার তো ইমিগ্রেশনে ধরছে, আমার তো কোনোভাবে ছুটানো সম্ভব হবে না। তো আমার টাকা আছে, আমি যে ওই ঈদের 1 সপ্তাহ কাজ করছি বা পুরো মাস কাজ করছি, আমার পুরো মাসের টাকাটাই তাদের আছে। আমার বললো জরিমানা দিয়ে আমার দেশে পাঠা দিতে।
যাতে অকারণে আমার কোনো জেলে পড়ে না থাকতে হয়। হুম। তো ও বললো যে আচ্ছা ঠিক আছে। মালয়েশিয়ার জেল সম্পর্কে জানতেন? না, ওখানে আগে শুনেছেন? কোনো আইডিয়াও ছিল না বা ওরকম কারোর সাথে কথা হয়নি কথা যে হয়নি। আচ্ছা। জেলটা কিরকম। মানে আপনাদের সবাইকে বলছি যে মালয়েশিয়ার জেল জীবনটা কতটা ভয়ানক হতে পারে এটার উপর একটা এপিসোড আছে এই চ্যানেলে। এটা ইউটিউব জীবন গল্পের পার্ট নাম্বার 1। তাহলে বুঝবেন যে মালয়েশিয়ার জেল জীবনটা কতটা ভয়ানক। বলেন তারপর। তারপর ওইখানে একটা মেয়ের ফোন ছিল, ওর ফোনটা দিয়ে আমি ফোন দিয়ে বললাম যে যেহেতু ইমিগ্রেশনে ধরছে আমার তো কোনোভাবে ছুটানো সম্ভব হইব না। আর প্রথমবার যখন ধরা খেলাম তখন যে 9 দিন ছিলাম ওদিকে তত একটা কষ্ট হয়নি। আর তার মধ্যে 2-3 দিনই ভাইয়ারা যা দেখা করছে, কারণ তখন তো আমার ছুটানোর জন্য ট্রাই করতেছিল, যা দেখা করে আসছে বা খাবার টাবার কিনে দিয়ে আসছে, সমস্যা হয়নি তত একটা। আর এমনিতে রাখছিল যেমন সেফটি রুমে ছিলাম, তো প্রবলেম হয়নি। আর জেলটাকে দেখিও নি তখন। তো বলার পর আর আমি বললাম যে যেভাবে সম্ভব হয় আমার খুব শীঘ্রই দেশে পাঠা দিতে বলবে। আমার যা টাকা আছে ওদের যথেষ্ট হবে আমার জরিপানাতে দেশে পাঠানোর জন্য, আমার যাতে জেলে না রাখি। আর পাসপোর্টটাও যেহেতু তাদের কাছে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, কান্নাকাটি করো না, এদিক থেকে তাদের যতটুকু প্রেশার দেওয়ার বা যতটুকু কি করার আমি করুম, তুমি কোনো কান্নাকাটি করো না। আচ্ছা। গেল। তারপর 3 দিনের দিন যখন যাওয়ার পরে 3 দিনের দিন যখন স্টেটমেন্ট নিতে আনলো, তখন স্টেটমেন্ট দেওয়ার পর ওনারা আমার বললো যে তোমার পাসপোর্ট কার কাছে। আর পুলিশে ধরার পর যদি বলে যে এজেন্ট আছে বা কিছু, তাহলে হয়তো তার যেমন যদি আমি তখন বলতাম যে আমার এজেন্ট আছে, তাহলে হয়তো আমার এজেন্টটা খোঁজার জন্য আমার যে জায়গায় জেল হয়েছে 3 মাস, সে জায়গায় হয়তো 6 মাস 1 বছরও হইতে পারতো এজেন্টের খোঁজার জন্য। তো তারা যাওয়ার পরে শিখাই দিছিল যে যদি কোর্টে উঠায়, তাহলে যদি জিজ্ঞেস করে যে তোমার কি অপরাধ আছে নাকি, মানে মালয় ভাষাতে, তাহলে বলবা যে হ্যাঁ আমার অপরাধ আছে। যেহেতু আমি ট্যুরিস্টে ঢুকলাম, ভিসা তো 1 মাসের ছিল। তো কেস হইতো 2টা, একটা হচ্ছে কসং মানে ভিসা ছাড়া, আর একটা মাসাজ, 2টা কেস হইতো। তো বলছে যে কোর্ট উঠালে যদি জিজ্ঞেস করে যে তোমার দোষটা কি তোমার কিনা, স্বীকার করবা যে হ্যাঁ দোষটা আমার, তাহলে ওই কোর্টের থেকে শাস্তি মাফ করে দিব। আর যদি অস্বীকার করো, যতদিন স্বীকারোক্তি না দিবা অতদিন তুই তোমার কোর্ট উঠাইতে থাকবো, জেল দিতেই থাকবো। 3 দিনের দিন যখন ডাকা এলো, তারপর স্টেটমেন্ট দেওয়ার জন্য আমার জিজ্ঞেস করলো আমার কি এজেন্ট আছে নাকি। আমি বললাম যে না। পরে বললো কিভাবে আসছি, বললাম মিথ্যা কথা যে এমনি এমনি একটা ফ্রেন্ডের মাধ্যমে আসছিলাম, তো আমার কোনো এজেন্ট নেই। তারপর জিজ্ঞেস করলো পাসপোর্ট কোথায়। আমি বললাম যে পাসপোর্ট আমার রুমে আছে। বললো যে যদি কারো ফোন দাও পাসপোর্ট দিয়ে যাবো। আমি বললাম হ্যাঁ। তারপরে আমি ওই ছেলের ফোন দিলাম, ছেলের ফোন দিয়ে বললাম যে আমার এজেন্টের নাম্বারটা দাও। আমার কাছে তো ফোন নাই, কারণ নাম্বার নেই। ওরে বললাম যে ভাইয়ের নাম্বারটা দাও, এখান থেকে ফোন দিতে বলছে পাসপোর্টের জন্য। তারপর ওর নাম্বার দিল, নাম্বার দেওয়ার পর ভাইয়ের ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বললাম যে ভাই এরকম এরকম, এখন আমার কি করবেন, আমার দেশে কয়দিনের মধ্যে পাঠাবেন। উনি আমার বললো তুমি টেনশন করো না, হয়তো 7-8 দিনের মধ্যে তোমার দেশে পাঠিয়ে দিব। তা আমি আর বেশি কিছু বললাম না, জোর খাটানো তার আমার ভিতরে তার জোর খাটানোর সুযোগ নেই, বা আমি তার ফোনও করতে পারলাম না। তা আমি আর কিছু বললাম না। ওদিকে স্টেটমেন্ট দেওয়ার পরে নিয়ে আসলো, আসার পরে 14 দিন পর আমাদের কোর্টে উঠাইলো। যে জায়গা বললো 9 দিনের মাথায় আমি দেশে চলে যাবো, জায়গায় 14 দিন হয়ে গেল, কোর্টে গেলাম। তো কোর্টে যাওয়ার দিন ভাবলাম হয়তো কোর্টে যায় ভাইয়াদের দেখা পাবো, তো তারা আসতে পারে কোর্টে, যেহেতু কোর্ট উঠাবো, দিক থেকে হয়তো কেস সেটেল করে দেশে পাঠা দেবে না, তো ছুটায় নিয়ে যাবো। তারপর 14 দিন পর কোর্ট উঠাইলো, কেউ আসে নেই ওই জায়গাতে। আর আমার ফোন ছিল না, আমি কারো ফোনও দিতে পারিনি। 14 দিন পরে কোর্টে উঠানোর পরে কোর্টের থেকে রায় দিল যে আরো 14 দিন থাকতে হবে, 14 দিন আরো 14 দিন পর আমাদের রায় দেবে। তারপরে গেলাম, আবার 14 দিন থাকলাম। ওই 14 দিন থাকার মধ্যে যে জায়গাতে ছিলাম ওই জায়গাতে মানে অনেকের যেমন জেল হয়ে গেছে, কেউ টিকেটের জন্য বসে আছে, ক্যাম্পে ছিলাম, মানে মেন জেলে তখন নেয়নি, ক্যাম্পে রাখা হয়েছিল। তারপর ওই ক্যাম্পের অনেকে যারা বাড়ি চলে গেতো তাদের কাছে আমি ছেলের নাম্বারটা লিখে দিতাম, জ্বরে ফোন দিয়ে বললেন যে আমার এই তারিখে কোর্টে উঠাইবো, জানি ওরা কেউ আসে। তো ওই ইন্দোনেশিয়া মেরে দিতাম, বাংলা মানে যখন যে যাইতো তার কাছে আমি নাম্বার দিয়ে দিতাম, যাতে একটু ফোন দিয়ে জানা দেয় যে আমি এই তারিখে কোর্টে উঠুম, ওই কোর্টে আমি উঠাইবো, কোর্টের নামটাম বলে দিতাম। তারপরে গেল 28 দিন পরে কোর্টে উঠলাম, ওই দিনও কেউ নাই। 28 দিন পর আমাদের কোর্টের থেকে রায় দিল 2 মাস করে জেল। আর 2 মাস করে জেল বলতে মালয়েশিয়াতে জেল হয় 21 দিনের, মানে 21 দিনে 1 মাস ধরা হয়। তো 21 দিন 2 মাসের জেল হলো, সে জায়গাতে 28 দিন তো আমাদের এমনি চলে গেল কোর্টের জন্য। 28 দিন কাইটা হাতে ছিল 13 দিন। ওই 13 দিন আমাদের আর কি মেন যে জেল, ওই জেলে পিঞ্জারাতে পাঠানো হলো। ওদিকে গেলাম, কোর্টের থেকে বের হওয়ার পরে মানে আমার কাছে ছিল 40 টাকা। জেলের অভিজ্ঞতা শুনতে চাই, জেলে কেমন লাগতেছিল?
জেলে তো ছিলাম মাত্র 14 দিন, আর ওদিকে অনেক মেয়েরা ছিল তো কথাবার্তা বলতো, আর সারাদিন একা একা বসে থাক শুধু কান্না করতাম। আর মেয়েরা খালি বলতো যে এত কান্না করতে পারে মানুষ, চোখ দিয়ে এত পানি সব পড়ে। কি বাঙালি? না, কোনো বাঙালি মেয়ে ছিল না, আমি একা ছিলাম। মানে আমার যে রুমে রাখা হয়েছিল, আমি ছিলাম ভিয়েতনাম, ফিলিপিন, মানে এক এক দেশে 2-1টা করে মেয়ে ছিল। কারণ আরো বাংলা মেয়েরা ছিল, সবার থেকে বয়স আমার কম ছিল, এই কারণে আমার আলাদা মানে বয়স কম যে মেয়েদের ওদের সাথে রাখা হয়েছিল। আর যাদের বয়স বেশি ছিল তারা মানে সাথে যারা ধরা খাইছে সবাই একসাথে ছিল, আমার একা একা এক জায়গায় রাখা হয়েছিল। মানে আমাদের যে গ্রুপ ছিল ওর মধ্যে আমার একা এক জায়গায় রাখা হয়েছিল। ওদিকে যেমন অল্প বয়সে যারা, তাদের দিয়ে কোনো কাজ করাইতো না, বিকাল হলে খেলতে নিয়ে যেত, টিভি টুভি দেখাইতো, তারপরে ABCD এগুলো পড়াইতো, মানে ছোট বাচ্চাদের জন্য ওগুলো আলাদা। ওদিকে আর কি 12-13 বছর থেকে নিয়ে 21 বছর পর্যন্ত ওই জায়গায় রাখা হইতো। আর তখন তো বয়স ছিল 19, তো ওই জায়গাতে আমারও রাখা হয়েছিল। তো তেমন কষ্ট একটা হয়নি, কারণ বিকেল হলে বাইরে নিয়ে আসতো, হাঁটাহাঁটি। কষ্ট বলতে এতটুকু ছিল, জেল তো জেলই, তো খাবার দাবার শোয়া এগুলোতে একটু প্রবলেম ছিল। তারপর কোর্টের থেকে যখন পিঞ্জারায় পাঠালো, আমি ছেলেরে ফোন করলাম যে তোমার আমি বারবার করে বললাম, ভাইয়ারে ফোন দিয়ে বললো আমার জন্য বাড়ি পাঠা দেয়, কিছু তো করলো না, বরং আজকে কোর্টের থেকে আমার 2 মাসের রায় দিয়ে দিল, 2 মাস জেলের। তা তুমি কি করলা? তো আমার কথাটা শুনে কান্না করে দিছে যে তোমার টাকা ছিল, তুমি বললা, তারপরেও তোমার এজেন্ট আমার থেকেও আরো 2000 রিঙ্গিত নিল, বললো যে টাকা আরো 2000 টাকা দিলে তোমার জরিপানাতে দেশে পাঠা দিব। তারপরেও টাকা দিল, মানে আমার কথাটা শুই না যে মানে এক প্রকার ও পুরো হ্যাং হয়ে গেছে, যে এদিকে টাকাও দিল, ওদের সাথে তো কন্টিনিউ যোগাযোগ করতেছি, কিন্তু ওরা তো বলতেছে যে সব ওকে হয়ে গেছে, আমি দেশে চলে যাম 2-1 দিনের মধ্যে। ওই মুহূর্তে শুনতে পেলো যে আমার এখন পিঞ্জারাতে পাঠাইতেছে। তারপরে বললো যে দেখো আমার তো টাকা টুকাও নিল, আর পাসপোর্টও যেহেতু ওদের কাছে, আমার তো আর কিছু করার নাই, তখন আর কি করবো, কোর্টে তো রায় দিয়ে দিছে, এদিকে তো আর কিছু করার নাই, তো আর কতদিন থাকতে হইব? তারপর আমি বললাম যে আর 14 দিন বা 15 দিন আমার পিঞ্জারা থাকতে হইব। পরে বললো যে ওই দিক থেকে আসার পর টিকিট দিয়ে দিলে বাড়ি পাঠা দিব না? আমি বললাম যে হ্যাঁ, যেদিন আমার ওই পিঞ্জারা থেকে ক্যাম্পে পাঠাইবো 14 দিন পরে, আমার টিকিট আজকে টিকিট দিয়ে গেলে আমি কালকে বাড়ি চলে যেতে পারবো, আমার কোনো সমস্যা হইব না। পরে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি তাদের সাথে কথা বলে রাখি যাতে তোমার টিকিটটা 14 দিনের মধ্যে পরে দেওয়ার জন্য তার প্রস্তুত নিয়ে থাকে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপর 14 দিন ওই জায়গাতে গেল। 14 দিন পরে 1 তারিখে না যেন, আগস্টের 1 তারিখে মেবি, 1 তারিখে না যেন 5 তারিখে আমাদের ক্যাম্পে আনলো। ক্যাম্পে আনার পরে আমি ওর ফোন দিলাম, ক্যাম্প যেদিনকে পিঞ্জারা থেকে ক্যাম্পে আনলো ওই দিন রাস্তা থেকে আমি ওর ফোন দিলাম, ফোন দিয়া গাড়িতে অন্য মানুষের ফোন দিয়ে আপনি কি ওরে ভালোবাসতেন? হুম, আচ্ছা, ওকে। মানে আমার খুব কেয়ার করতো, একটু যে মানে যত প্রবলেম, বাড়ির প্রবলেম হোক বা আমার প্রবলেম হোক, সবকিছু তো খুব সাপোর্ট করতো। এর সাথে পরিচয় আপনার এই ধরনের কাজ করতে গিয়ে? না, ওই কাজের জায়গা থেকে নয়, ওইদিকে আমার একটা বান্ধবী ছিল। যাই হোক, আমি জানতে চাচ্ছি না। ওকে, তারপর ওরে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে দেখ আমার আজকে ক্যাম্পে পাঠাইতেছে, যত তাড়াতাড়ি সম্ভব ওতে পাসপোর্টটা নিয়ে আমার টিকিট দিয়ে দিও, আমি বাড়ি চলে যাম। ও কি করতো মালয়েশিয়াতে? ও জব করতো ইঞ্জিনিয়ারিং এ, ইঞ্জিনিয়ারিং এ জব করতো? কম্পিউটারের। ওকে। বলার পরে আমি বললাম যে আমার আজকে ক্যাম্পে পাঠাইতেছে, যেভাবে সম্ভব আমরা বাড়ি পাঠা দেওয়ার করো, আর ওরা টাকা টুকা চাইলে তুমি আর টাকা দিও না, এখন আর আমার কোনো খরচ নেই, শুধু টিকিটটা কিনে দিব। আর নর্মালি একটা এজেন্টের দায়িত্ব থাকে যে একটা মেয়ে যদি ধরা পড়ে তার টাকা না থাকলে টিকিট কাইটা দেশে পাঠানোর। তারপরে ও বললো যে আচ্ছা ঠিক আছে, কোন ক্যাম্পে নিছে কইতে পারো? তো আমি বললাম যে আমি জানি না কোন ক্যাম্পে আনছে এখনো, তো যদি আমি পারি কোনো রকম ভাবে কারো কাছে নাম্বার দিলাম, তোমার কাছে ঠিকানা বা আমার বডি নাম্বারটা আমার আমি পাঠাই দিমুনি। ও বললো যে আচ্ছা ঠিক আছে। তারপরে যখন ক্যাম্পে নিয়ে গেল, ক্যাম্পের নামটা আমি জানতে পারলাম, মানে ওই জায়গাতে একজন একজন করে নেয়, যেমন সাথে টাকা টুকা জিনিসপত্র থাকলে সব জমা দিয়ে একটা রিসিপ্ট দেয়, একটা বডি নাম্বার দিয়ে দেয় যে কোন ব্লকে থাকবে, কত বডি নাম্বার, ওইগুলো দিতে মানে অনেক লোক ছিলাম তো, সিরিয়াল ছিল অনেক, তো প্রায় লাস্টের দিকে ছিলাম আমি, ওই সিরিয়ালগুলো দিতে দিই। তারপর আমাদের সাথে কিছু লোক ছিল নতুন ধরে আনছে, ওদের কাছে ফোন ছিল, ওইখান থেকে একটা ফোন নিয়ে আমি ফোন দিলাম আমার বাড়িতে মেজোয়াপুর কাছে, যে যেহেতু ও দিক দিয়ে প্রেশার দিতেছে, ওরাও যদি জানে, ওরা হয়তো এজেন্টের ফোনটা বলবো আমার টিকিটটা দিতে। তো ওই লোকটা নাম্বার দিয়ে ফোন দিলাম মেজাপুর ছেলে ফোনটা ধরে বললো যে আম্মু বাইরে গেছে, তা আমি বললাম ডাক দিয়ে দাও। ও ডাক দিতে দিতে ওই লোকের ফোনটা গেল বন্ধ হয়ে, তো বন্ধ হয়ে গেল। আমার যে স্লিপ দিল, একটা রিসিপ্ট দিল, ওই রিসিপ্টের ভিতরে মানে একটা সাইন উঠলো, আমার ফোন কল অলরেডি হয়ে গেছে। তো আমি আর কিছু করলাম না, আমি ওদিকে বসে বসে কান্না করতেছি, মানে 3 দিন পরে একটা মাস্টার কল করার সিস্টেম দেয় মানে ওদিক থেকে ফ্রিতে, তা আমার তো আর ওই কলটা করতে দিব না, যেহেতু আমার এই জায়গাতে সাইন উঠে গেল। তো কান্না করতেছি, ওদিকে একটা রোহিঙ্গা ছেলে ছিল, মানে ওই জায়গার ভিতরে যে হয় না অনেকের যে পরিচয়পত্র নাই বা পাসপোর্ট টাসপোর্ট না থাকলে 3-4 বছর ওই জায়গায় অনেকে পড়ে থাকলে ওদের আর কি বাইরে কাজ টাজ করতে দেয়, যে আসামিদের সাথে দেখা করতে আসলে নিয়ে যায়,
বা যে নতুন লোক ধরে আনলে ব্যাগ ট্যাগ সরা রাখি, ওরকম লোক ছিল একটা রোহিঙ্গা। তো বলতেছে যে আপনার কী হয়েছে, কান্না করেন কি আপনি? তারপর আমি বললাম যে এরকম এরকম, আমার তো জায়গাতে কেউ নাই, আমি বাড়িতে ফোন দিলাম, ফোনটা বন্ধ হয়ে গেল, আর আমার স্লিপেও সাইন উঠে গেলো, আমি তো আর ফোন দিতে পারব না, আমি যদি কাউরে না জানি আমি এ জায়গাতে আসি, কীভাবে আমার কেউ টিকিট দিব? তো ও কইলো যে মালয়েশিয়ার কারো নাম্বার আছে আপনার কাছে? আমি কই হ্যাঁ আছে। তো কইলো যে আপনি একটা কাগজে আপনার যে স্লিপে বডি নাম্বার দিছে, বডি নাম্বার, ব্লক নাম্বার আর নাম্বারটা লিখে দেন, আমি ফোন দিয়ে জানা দিম। তারপর ওই ছেলের কাছে আমি ওই ছেলের নাম্বার লিখে দিলাম, আমার বডি নাম্বার কত ব্লক লিখে দিলাম। তারপর ওই ছেলে ফোন দিল ওর কাছে, ওরে ফোন দিয়ে বলছে যে আমি এরকম এরকম এই জায়গাতে আসি, এত এত আমার বডি নাম্বার। তারপর ও আবার আমার এজেন্টের কাছে গেছে, ওই বাইরের ওই ছেলেটা, যাওয়ার পরে বলছে যে আমার এই জায়গাতে নিয়ে আসছে, আমার টিকিট দিব কবে? ওরা বলতেছে পাসপোর্ট দিয়া দিছে, মানে কোম্পানির লোকের কাছে পাসপোর্ট দিছে, টাকা দিয়ে দিছে, ওরা টিকিট দিয়ে যাবে। এসে করতে করতে প্রায় 15 থেকে 20 দিন যায়। ওই 15-20 দিনের মধ্যে এই ছেলে আবার ওরা একটা ফ্রেন্ডে পাঠায় আমার সাথে জেলে দেখা করতে। তারপর ওরকম করতে করতে আমার এজেন্ট আবার ওর কাছ থেকে টাকা নিল আবার। ওকে, টিকিট দিবে বলে আরো 2বার টাকা নিল। যখন আমার জেল টেল শেষ হলো তখন ও আবার 2বার টাকা দিল। আচ্ছা, দেবার পরে যখন 3য় সপ্তাহ আমার সাথে দেখা করতে গেছে, তারপরে ওর বন্ধুটা বলতেছে যে আপা দেখেন আপনার পাসপোর্টটা আপনার এজেন্টে দিতে আসে না, আর ও 2-3বার করে টাকা দিছে, ওরে পাসপোর্টও দেন, আপনার টিকিটও দিতে হয় না। ও এমনও বলছে যে ভাই টাকা খাইছেন ভালো করছেন, আর পাসপোর্টটা দিয়ে দেন, আর একটা টিকিট আমি কাইটা দিতেছি, আপনার টাকা টুকা দিতে হবে না, টাকা জানিছেন নিছেন, আর পাসপোর্টটা দিয়ে দেন। আর পাসপোর্টটা বারবার চাইতেছিল এই কারণেই যে মালয়েশিয়ার জেলে যদি ট্রাভেল পাসের ফর্ম কেউ ফিল আপ করে, অন্তত পক্ষে 7 থেকে 8 মাস ওই ট্রাভেল পাসের স্লিপের জন্য বসে থাকতে হয়। মানে বাংলাদেশ এম্বাসি হয়ে এখান থেকে একটা কাগজ যাব, ওই কাগজটার জন্য 7 থেকে 8 মাস অপেক্ষা করতে, যাদের পাসপোর্ট নেই। আর যদি আমার পাসপোর্ট না দিত তাহলে হয়তো আমার আরও 7 থেকে 8 মাস জেলে থাকতে হতো। তার জন্য বারবার যাওয়ার কথা, টাকা খাইতেছে খাক, তো পাসপোর্টটা দিয়ে দেখ। আর এই চান্সেও টাকা খাচ্ছে। আর তারপর 3বার 3য় সপ্তাহ যখন দেখা করতে যাওয়ার পর আমি কান্নাকাটি করে বলছি যে ঠিক আছে ও এবার কী করবো, বারবার টাকা দিতেছে। আমি বলছি যে ওরা টাকা দিতে নিষেধ করেন, আমি ট্রাভেল পাসের ফর্ম ফিল আপ করে দিচ্ছি, যদি আমার ফর্ম আসে আমার দেখতে ফোন করতে দিব, ট্রাভেল পাস আসলে যে কাউরে ফোন দিয়ে বলো টিকিট দিয়ে যাওয়ার জন্য। তখন আমি ফোন দিয়ে বললো, ওরা এসে বললেন আমার টিকিট দিয়ে তার টাকা টুকা লাগবে না। তারপর ওই ছেলে মানে ওই কথা শোনার পরে যে পুলিশের কাছে একটা রিপোর্ট করলো যে এরকম এরকম আমি জেল আছে, আমার পাসপোর্ট আমার এজেন্টের কাছে, আমার টিকিট দিতেছে না। ওই জেলে পুলিশের থেকে ওই এজেন্টের কাছে একটা নোটিশ পাঠাইলো যে পাসপোর্টটা যাতে দিয়া দেয়। তারপরে সপ্তাহে যে আমার টিকিট দিয়ে আসলো, তারপরে দেশে আসলাম। এদিকে এজেন্টের জন্য আমার জেল খাটতে হলো 3 মাস, অথচ কোর্টের থেকে আমার রায় দিল আমার জেল হইলো 41 দিন। 41 দিনের জায়গায় আমার জেল খাটতে হলো 90 দিন। তারপরে আসলাম, আসার পরে ওই ছেলের সাথে যেহেতু সম্পর্কটা দেশে আসার পরেও ছিল, ওই সেপ্টেম্বরে দেশে আসলাম। ও বলল যে দেশেই থাকো, দেখি আমি যতটুকু পারি তোমার হেল্প করুন, টাকা টুকা যা লাগে। তারপরে আমি ভাবলাম যে যেহেতু আছে আমার এতটা সাপোর্ট করছে, যদি আমি ওর কাছে যাই হয়তো গেলেও আমার একটা ভালো কাজে টাজে লাগা দিলে আমি করতে পারুম। তো ওরে বললাম, বলার পর ও তত একটা মানে রায় দিল না। তারপর আমি গেলাম 2য়বার যে ইন্দোনেশিয়া দিয়ে। আপনি জেল থেকে ছাড়া পেয়ে বাংলাদেশে কিভাবে আসলেন ওইটা একটু আরেকবার বলেন। জেল থেকে ছাড়া পেলাম ওই যে আমার ওই যে পাসপোর্টটা ম্যানেজ করতে পারলো, ও যে পুলিশের কাছে রিপোর্ট করলো 2-3বার টাকা দেওয়ার পর যখন পাসপোর্ট না দিল, ওই তখন পুলিশ বলল রিপোর্ট করলো। তারপর ওকে ধরলো পুলিশ। রিপোর্ট করার পরে ও নোটিশ পাঠালো আমার এজেন্টের কাছে যাতে আমার পাসপোর্টটা দিয়ে দেয়। আর এদিক দিয়ে যখন ওরা পাসপোর্ট দিতেছিল না, আমি যে ক্যাম্পে ছিলাম ওই ক্যাম্পের পুলিশের সাথে আমিও যোগাযোগ করছি। যখন মানে আমি তখন বাধ্য ছিলাম স্বীকারোক্তি দিতে যে আমার এজেন্ট আছে, আমার পাসপোর্ট দিতেছে না। আর তখন তো আমার কোনো সমস্যা নেই, আমার জেল টেল সব হয়ে গেছে, আর আমি দেশে যাব। তখন ওই জায়গার পুলিশদের সাথে আমিও কথা বললাম যে এরকম এরকম আমার এজেন্ট আছে, এজেন্ট আমার পাসপোর্টটা দিতেছে না। ওনার জিজ্ঞেস করলো যে এজেন্ট যে বাসায় থাকে সে বাসা তুমি চেনো? বললাম যে হ্যাঁ। ওরা বললো যে 1 সপ্তাহ সময় দেখো, যেহেতু তোমার বাইরে থেকে লোক রিপোর্ট করছে, যদি ওরা পাসপোর্ট না দেয় তোমার আমাদের সাথে নিয়ে এখান থেকে তোমার এজেন্টের বাসা যাওয়া হইব। আচ্ছা, হয়তো এখান থেকে পাসপোর্টটাও না হইব, সাথে ধরা হইব। তারপরে কিভাবে হলো? তারপর ওই যে রিপোর্ট করাতে পুলিশের থেকে নোটিশ দিল, নোটিশ দেওয়ার পরে ওই লোক এসে আমার পাসপোর্ট আর টিকিট দিয়ে গেল। আচ্ছা, তারপর আপনি বাংলাদেশে আসলেন? হ্যাঁ, টিকিট দেওয়ার কত বছর পর বাংলাদেশে আসলেন? হ্যাঁ, 1.5 বছর। 1.5 বছর পর। এই 1.5 বছর জীবনে কি বলবেন, স্বর্গ না নরক? জানলাম নরকের চাইতেও যদি খারাপ কিছু থাকে, নরকটা তো মরার পর কেমন হবে দেখতে জানি না, কিন্তু বাইচা থাকতে হয়তো ওটা একটা নরক ছিল। তো আসলেন, আসার পরে দেশে ছিলাম সেপ্টেম্বর আসছি, সেপ্টেম্বরের 17 তারিখ আসছি। আসার পরে নভেম্বরের লাস্টের দিক দিয়ে আমি আবার চলে গেছি। কোথায়? মালয়েশিয়ায়।
কেন গেলেন? মালয়েশিয়া গেলাম ওই অতদিনে মানে ওই ছেলেটা আমার জন্য যতটুক দৌড়াদৌড়ি করলো হয়তো ওই জায়গাতে আমার আপন কোন একটা ভাই বোন থাকলে অতটুকু করতো না। তো ওর প্রতি অতদিন একটা আলাদা টান হলো, যেহেতু বাইরে ও আমার জন্য এতটুকু করতে পারছে, বা যদি ও তো সবসময় বলতো যে আমার বিয়ে করব বা আমার পাশে সবসময় থাকবো, তা আমি ভাবলাম যে যাই আমি ওর কাছে, যে এখন তার আমি খারাপ কিছু করুম না, যাই হোক তোর কাছে থেকে একটা ভালো জব টপ করি কিছু, যখন ও দেশে আসো ওর সাথে আমি চলে আসবো, আসলে হয়তো তখন যদি বিয়ে শাদী করে করলো না তোর দ্বারা আমি ভালো কিছু একটা করাতে পারলে আসলাম। কিন্তু ওই তার ভরসায় গেলাম, দ্বিতীয়বার যেও সেম অবস্থায়। একই কাজ না হয়তো সে কাজগুলো করতে হয় নাই, কিন্তু ওর সাথেই ছিলাম ওই 1-1.5 মাস লাগায়া জঙ্গল টঙ্গলে থাইকে এত কষ্ট করে যে গেলাম ওর জন্য। আমি জঙ্গলে থাকতে হয়েছে যাওয়ার সময়? কিসে গেছেন? এখান থেকে 3টা দেশ ঘুরাই নিয়ে গেছে, তো মানে যে যে জায়গায় ঘুরছি ওগুলাতে কোনো প্রবলেম হয়নি। হোটেলে 1-1.5 মাস লেগেছে যেতে? 1 মাস, পুরো 1 মাস লাগছে। কিসে গেছেন আপনি? প্লেনে না? প্লেনে গেছি, এখান থেকে ইন্ডিয়ায় গেছি, ইন্ডিয়া থেকে বালিতে গেছি, বালি থেকে ইন্দোনেশিয়ায় গেছি, ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়ার এয়ারপোর্টে গেছি। এয়ারপোর্টে মানে যে কিরকম মানে একটা বিমান ভাইঙ্গা যেভাবে যায় না অনেক দেশে, ডাইরেক্ট না গেলে বিমান ভাইঙ্গা। বন জঙ্গলের কথা কেন আসতেছিল? এই জঙ্গলে ছিলাম 15 দিন, মানে জঙ্গলের ভিতরে, টোটালি জঙ্গল, ওর ভিতরে খাওয়া দাওয়া শোয়া সবকিছু। ওখানে ওই বাঙালিরা ওইভাবেই যায়? অবৈধভাবে গেলে ওইভাবে যেতে হয়, মানে ইন্দোনেশিয়া দিয়ে যারা যায় তাদের ওই জঙ্গলে 1 মাস থাইকে যাইতে হয়। এমনিতে যদি থাইল্যান্ড দিয়া বা সিঙ্গাপুর দিয়া যায় তাহলে তো 1 সপ্তাহের মধ্যে পৌঁছায় যায়। আচ্ছা, তো গেলেন, তারপর? গেলাম, যাওয়ার পর ওই ছেলের কাছে গেলাম, যাওয়ার পরে 6-7 মাস কাজ করতে দেন। ও এমনিতে আমার টাকা টুকা, ওর সাথেই ছিলাম, মানে বাড়িতে টাকা টুকা সবকিছু ও দিল, বা যাওয়ার খরচ টরচ যা লাগলো ওই দিল। তারপরে মানে এক পর্যায়ে দেখি ও কিরকম একটা আস্তে আস্তে পোল্ট্রি নিতেছে। কাজ করতে দেয়নি, আমার কোনো কাজই করতে দেয়নি, বলছে যে আশ্চর্য তো থাকো, সমস্যা নেই, তোমার মতো একটা মেয়ে চালানোর ক্ষমতা আল্লাহ আমারে দিছে, আমি তোমার রাখি, তোমার কাজ করার দরকার নেই, যেহেতু আসছো আমার কাছে থাকো। তো কিছুদিন পরে দেখি ওই হাজবেন্ডের যেমন একটা পোল্ট্রি নিল বিয়ের পরে, তার কাছে যাওয়ার পর তারও একটা পোল্ট্রি, মানে সে কন্টিনিউ যে ক্লাবে যায়, মটট খায়, রাতের পর রাত বাইরে থাকে, আমি ওগুলা বললে মানে মারাত্মক পরিমাণে মারধর চলে। তারপরে গেলে এরকম করতে করতে এক পর্যায়ে আমি বললাম যে ভাই তুমি যদি আমার না রাখো, আমার বইলা দাও, যেহেতু আমি আসছি, আমার এখন একটা সুযোগ আছে, তুমি আমার যদি না রাখো আমার বইলা দাও, আমি বাইরে যাই কোনো কাজ কাম করে আমি দেশে চলে যেতে পারো। আর অতদিন লাস্টের দিক দিয়ে আমি একটা কোম্পানিতে কাজে লাগছিলাম ক্লিনারের। তো তখনও বললাম যে দেখো আমি একটা ভালো বেতনে কাজ করতেছি, ভালো একটা কাজ পাইছি, তুমি যদি আমার ছাইরা দাও আমি কাজ কাম করে। বিয়ে করেছিলেন আপনি? না না, ওকে। ওদিকে বিয়ে করার সিস্টেম ছিল না, বিয়ে করলে কি যে হুজুর ডাক দেয় এমনিতে ঘরে বিয়ে করে ওইগুলো। তা আমার আর ওর উদ্দেশ্য ছিল, আমারই মেন উদ্দেশ্যটা ছিল যে আমি এখন এরকম একটা বিয়ে করুম, দেশে যাবার পরে বিয়ে তো আমার কোনো প্রুফও থাকবো না বা কোনো প্রমাণও থাকবো না, তো তার চেয়ে না করেই থাকি। যদি বিয়ে থাকে দেশে যে হয়তো পোক্তভাবে করলে করবো, না করলে করার প্রয়োজন নাই। শুধু শুধু যে আল্লাহরে সাক্ষী রেখে বিয়ে করুম, এটা নিয়ে হয়তো একটা আল্লাহর কাছে একটা গুনার কাজ হবে, বা ওর কাছে আমি দাবি নিয়ে দাঁড়াইতে পারবো না। এর জন্য আর কেউ ওই জায়গাতে করা হয় না। আর ওই জায়গাতে বাঙালিদের যাদের ভিসা টিসা নাই, ওই কাগজ টাগজ করে বিয়ে করার কোনো সিস্টেম নেই। তারপরে ওরে বারবার বলতাম যে যদি তুমি আমার ছাইরা দাও তা আমি কাজ কাম করি। ও বলতো যে না, আমি কি তোমার আনছি ছাড়ার জন্য, আমি তোমার ছাড়ুন কেন। এরকম করতে করতে ওর সাথে রইলাম 1 বছরের মতো। লাস্ট 3 মাস কাজ করলাম, দেশে আসুম ওই ট্রাভেল পাস চালু করলো, যারা অবৈধ আছে তারা মানে আত্মসমর্পণ করে দেশে চলে যেতে পারবো। তো ও বললো যে দেখো এভাবে থাকলো তো দুজনের, ওরও ভিসা শেষ হয়ে গেছে লাস্টের দিকে, বললো যে তুমি চলে যাও, আমার তো কোম্পানি আছে, আমার কোম্পানিতে আমার ভিসা করে দিব, তুমি তেমনি একবার ব্ল্যাক লিস্ট করে গেছো দেশে। প্রথমবার যখন জেল খাইতে আসলাম আমার ব্ল্যাক লিস্ট দিয়ে দিল, আবার দ্বিতীয়বার অবৈধভাবে ঢুকলাম, আমি তো আর ভিসাও লাগাইতে পারুম না। তো বললো যে তুমি চলে যাও, আমি থাকি, আমি ভিসা টিসা করে আমি ভিসা লাগলে দেশে আসুন না, ইনশাল্লাহ বিয়ে যা করার করুন। তা আমি বললাম যে না, আমি তোমার রেখে দেশে যাম না, আমি থাকতেই তুমি এত নাটক করো, আমি চলে গেলে তো তখন তুমি পুরাই পোল্ট্রি নিবা, যেহেতু তুমি আমার বিয়ে করবো আমি তোমার সাথেই থাকি, সমস্যা নেই। তো এগুলা করতে করতে ও আমার জন্য টিকিট টুকেট কাটার জন্য পুরো প্রস্তুতি নিল। তার মধ্যে আমার বারাপুর একটা ছেলে অ্যাক্সিডেন্ট হলো, মানে ওর ডান হাতের এই জায়গা দিয়ে একটা চাকু ঢুকিয়ে দিক দিয়ে বের হয়ে গেল। আমার কাছে এমনিতে টাকা নেই, আমি দেশে আসার প্রস্তুতি নিতেছি, তার মধ্যে ওর ওই জায়গাতে অপারেশন করতে অনেক টাকা দিতে হলো আমার বাইরে থেকেই। ও তখন দেশে আসবো না রাজি হলো দেশে আসার জন্য, ছেলেটাও আমার সাথে। তারপরে আমি বলছি যে তুমি আমার টিকিট কাটবা, এত কিছু করবা, কোনো লাভ হইব না, যদি তুমি না যাও যেদিনকার ফ্লাইট থাকবো দিন আমি পলা যাম, দেখবা 3-4 দিন পর আবার আয়া পড়ছি।
কিন্তু আমি তোমার রেখে দেশে যাব না। তারপর এক পর্যায়ে যে ওর বাবা ফোন দিয়ে বললো যে দেশে নাকি ওর একটা চাকরি হয়েছে, ওরে দেশে চলে আসতে। তারপরে ও রাজি হলো আসার জন্য। একসাথে টিকিট পাইলো না, আমারটা ডিসেম্বর 14 তারিখে করলো, ওটা 17 তারিখে করলো। আসার সময় বারবার করে বললো যে তুমি যাও, তুমি কোনো টেনশন করো না, আমি তো আসি দেশে, যে আমি তোমার লগে কোনো পোল্টি নিব না, তুমি চলো, আমিও তো দেশে আইতেছি। আসার পর আল্লাহ বিয়ে শাদী যা করার করুমনি। আসলাম দেশে, আসার পর 15-20 দিন ভালোই ছিল। এখন পুরাই পোল্ট্রি। পুরা পোল্ট্রি বলতে মানে মানুষ অত বড় পোল্ট্রি নিতে পারে না দেখলে হয়তো জানতাম না। সো আপনি আবার যাবেন না মালয়েশিয়াতে? না, আর যাও কার কাছে, আর যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমে তো গেলাম ফ্যামিলির দিক দিয়ে চিন্তা করে, বা প্রথম গেছে ফ্যামিলির দিক দিয়ে চিন্তা করে, সেকেন্ড টাইম গেছে একজন মানুষকে ভালোবেসে। এখন কিভাবে চলতেছে আপনার? এখন ওই ছেলের সাথে কথা হয়, এমনিতে আমার টাকা টুকা লাগলে যদি আমি ফোন দিয়ে বলি, টাকা টুকা দেয়, কিন্তু কোনো কথা বলে না, যোগাযোগ করে না। এছাড়া আপনি কোনো কাজ কাম করেন? গত মাসে একটা চাকরিতে জয়েন করছি, তো করতেছি টুকটাক। কেন বললেন এই গল্পটা? আবার এই প্রশ্নটা করি। গল্পটা বলার উদ্দেশ্য এটুকুই ছিল যে অনেক মেয়েরাই বাইরে যায়, যেহেতু আমি মালয়েশিয়াতে, অন্য অন্য দেশের গুলো তার আমি বলতে পারি না, বা আসার সময় এয়ারপোর্টেও দেখছি সৌদি থেকে অনেক মেয়েরা প্রায় 1-1.5 মেয়ে সিরিয়ালে দাঁড়ায় আছে। জিজ্ঞেস করলাম, মানে ওদের সাথে আমারও মনে করছিল আমি সৌদি থেকে আসছি। এবার আসার সময় আমি 2-3 ঘন্টা লেটে এয়ারপোর্টের থেকে বেরোলাম, ওই যে ওদের সাথে আমার সিরিয়ালে দাঁড় করা রাখলো। যখন দেখলাম যে সবগুলা লোক সৌদি আরবের, আমি একাই মালয়েশিয়ার, তখন আমি চিল্লাচিল্লি করাতে তারপর আমার বের করে দিল। 2-2.5 ঘন্টা যে দাঁড়াইছিলাম, মেয়েগুলা জিজ্ঞেস করলাম যে আপনারা কি জনের দিকে দাঁড়াচ্ছেন, সবগুলা জেল খেটে আসছে। 100-150 মেয়ে হবে, কমপক্ষে 300 থেকে 400 পুরুষ হবে। 2টা সিরিয়ালে, মানে এয়ারপোর্টের ভিতরটা পুরো ভরা ওই মেয়ে লোকগুলা দিয়ে। এছাড়া সাথে যেসব লোক সব বের হয়ে গেছে। তো তাদের মধ্যে দাঁড়া থাকার পর জিজ্ঞেস করলাম, মেয়েগুলা বললো যে দেখেন এরকম এরকম আইনা কাজের নিচে নেওয়ার পরে এখন যে বাড়িতে কাজ করি তারাও নির্যাতন করে, বাইরে থেকে লোকেরাও এসে নির্যাতন করে, লাস্টে টিকতে না পেরে পুলিশের কাছে যে আত্মসমর্পণ করছি, এই জেল খাটটা এখন দেশে আসছে আমরা সবাই। কি একটা ইমেজ দাঁড়ায় দেখেন। এটা তো আমার এইখানে, এটা কিন্তু আমার এখানে এপিসোডটা ফার্স্ট টাইম না। বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে, টেলিভিশন চ্যানেলে এই নিউজগুলো আসে, হরহামেশাই আসে। ইমেজটা কি দাঁড়ায় দেখেন। প্রথমত আমাদের সামাজিকতার জায়গাটা থেকে এই ধরনের মেয়েরা যখন দেশে ফিরে আসে খুব একটা ভালো চোখে দেখা হয় না, এবং ওখানে যে যাবে গিয়েও একটা ট্র্যাপের মধ্যে পড়ে যায়, বের হতে পারে না। মানে একটু ভালো থাকার জন্য কি ভয়ঙ্কর রকমের যুদ্ধ। আর আপনি আজকে যেভাবে সাফারার, এটার জন্য তো আপনি নিজেও দায়ী। হ্যাঁ, আপনার বয়স একটা ফ্যাক্ট ছিল যে ওই বয়সে আপনি বুঝেন নাই, কিন্তু আমি নিশ্চিত যে যারা অনেক বয়স্ক, যারা হয়তো 18 বছর পার করে ওই দেশে গেছে, তারা অনেক বুঝে শুনেই গেছে, তাদের জন্য আজকের এপিসোডটা কাজে লাগবে। তো আপনি নিশ্চয়ই ভুল করেছিলেন, কারণ 15-16 বছর বয়সেও যদি আপনি গেছেন, 18 বছরের আগে তো গেছেন আপনি দেশের বাইরে। লেবার লতে তো 18 বছরের আগে তো দেশের বাইরে যাওয়ার আমার জানা মতে নিয়মই নাই বাংলাদেশ সরকার থেকে। তো এটা তো আপনি এক ধরনের অপরাধী করেছেন। এবং যাওয়ার পরে আপনি যেটা বলছিলেন যে আপনি এক পর্যায়ে মেনে নিলেন যে না, এই জবটাই আপনি করবেন পয়সা ইনকাম করার জন্য। পয়সা ইনকাম করতে পেরেছেন ওই যে সব জেলে পুলিশের কাছে গেছে। হ্যাঁ, সো আসলে লাইফে কোনো শর্টকাম কোনো পথ নাই যে আপনি শর্টকাট একটা মেরে দেবেন দিয়ে আপনি লাইফে অনেক বড়লোক হয়ে যাবেন, অনেক কিছু হয়ে যাবেন। দ্যাট ইজ রিয়েলি ডিফিকাল্ট। এটা হয় না। যতদিন কন্টাক্টে ছিল, যদি ততদিনের মধ্যেও পুলিশে ধরতো, তাও মনের একটা সান্ত্বনা দিতে পারতাম যে দেশে চলে গেলাম। যখন কন্ট্রাক্টটা শেষ হইলো, 1 মাস কাজ করলাম, টাকাগুলো নিয়ে বাড়িতেও পাঠাইনি। মানে টাকাগুলো বাড়িতে পাঠাবো, যেমন কালকে পাঠাবো, আজকে কাজে গেছি, যে কাজের থেকে আইসে বাড়ি থেকে নাম্বার নিয়ে টাকাগুলো পাঠাবো, ওই দিন রাত্রে পুলিশে ধরলো। এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি রাইট নাও কত বয়স, কত আপনার? আবারও জিজ্ঞেস। 21 বছর। জীবনের অনেক লম্বা একটা পথ পড়ে আছে। এখন কি চিন্তা করেন ভবিষ্যৎ নিয়ে? এখন চিন্তা করার আর কিছু নাই। এখন মনে করি যে যেহেতু দেশে আসছি, একটা জব পাইছি, করতে থাকি, উপরে আল্লাহ যা রাখছে কপালে তাই হবে। কিন্তু কোনো বাহিরে যাওয়ার বা কোনো সম্পর্কতে জড়ানোর এ ধরনের কোনো চিন্তা আপনাকে যে মানুষটা আপনার জীবনে পরবর্তীতে আসবে, যদিও খুব ব্যক্তিগত প্রশ্ন হয়ে যায় এটা, আপনি কি চিন্তা ভাবনা করেছেন? তাকে আপনি আপনার জীবনের অতীতটা বলতে পারবেন? আমার উদ্দেশ্যটা শুরু থেকে একটাই ছিল যে এমনিতেও তো ছোট থেকে কারো কাছে ভালো কিছু পাইনি, বা ফিউচারে কি বর্তমানে কি কারো সাথে যদি কোনোদিনও জড়ায় যায়, বলা তো আর যায় না যে আমার অতীতটা যায় না আমার অ্যাকসেপ্ট করবে, আমি তার সাথেই থাকবো। কারণ এসব কথা তো কখনো লুকানো থাকে না। যদি দেখা গেতেছে একটা সম্পর্কতে জড়াই গেলাম, বা কিছুদিন থাকার পর যখন আমার এই অতীতগুলো সে জানতে পারবো, তখন কিন্তু খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে পড়তে হবে। তার চাইতে আমার অতীতটা যায় না যে আমার অ্যাকসেপ্ট করবো, আমি তার কাছেই যাব। আমাদের সামাজিকতা কি তৈরি হয়েছে যে একটা মেয়ে যার কোনো অপরাধ নাই, ভুল নাই, কিন্তু এরকম একটা ঘটনায় জড়িয়ে গেছে বা জড়াতে বাধ্য করা হয়েছে, সেই মেয়েটাকে আমরা পাবলিকলি ফোকাস করতে পারি? অপরাধ তো ওর নাই, পারি না।
কারণ আমাদের সমাজটাই তো এখানে বিকলাঙ্গ চিন্তার অধিকারী। অপরাধ ওর না, তারপর ওকে আমাদের হাইড করতে হচ্ছে। সো অনেক সময় লাগবে পরিবর্তন আসতে, কিন্তু ওর যে চিন্তাটা ব্যক্তিগত পর্যায়ে, সেই চিন্তাটাকে আমি স্যালুট করি। জীবনের সমস্ত কিছু জেনেই যেন ওর কাছে মানুষ আসে। আরেকটা বিষয় আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে আমৃত্যু পর্যন্ত নিজের ভুলগুলো বুঝে নিজের জীবনটাকে সংশোধন করার সুযোগ আছে, সেটা আল্লাহ আমাদেরকে দিয়েছে। সো সেই জায়গাটা থেকে আপনি যদি ব্যক্তিগতভাবে মনে করেন যে যে ভুলগুলো হয়ে গেছে আমার অপ্রাপ্ত বয়স থাকা অবস্থায়, সেগুলোর জন্য আপনি নিজেও রেসপন্সিবল ছিলেন না, উদ্দেশ্য ছিল মহৎ কিন্তু আপনি ট্র্যাপে পড়ে গেলেন, সেটার জন্য আল্লাহ আপনাকে একটা ভালো দিক নির্দেশনা দিক, আপনাকে ভালো পথে পরিচালিত করুক, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যারা আজকে আপনার এই গল্পটা শুনলো, আমি নিশ্চিত যে এই গল্পটা শোনার পরে কোনো বাবা মাই তার সন্তানকে অবৈধ পথে বিদেশে পাড়ি এই জমানোর যে কথা বলবেন না। একবার দুইবার তিন চারবার বাইরে গেলাম, কখনো মানে ফ্যামিলি থেকে